আসসালামু আলাইকুম। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লেখনীতে মাসপিত্রা মিমুই। পর্ব সংখ্যা 61। আমিরুল শাহর মাথা কাজ করছে না। বহু বছর ধরে নিজের কুকর্ম ফাঁস হয়ে যাওয়ার ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। লোক জানিয়ে অপরাধ করা সবার ধারায় সম্ভব নয়। সমাজ এবং গারদের ভয় যাদের নেই তাদের পক্ষে হয়তো সম্ভব, কিন্তু আমিরুল শাহ, তিনি ভীতু প্রকৃতির মানুষ। লোভী অহংকারী হলেও সম্মান খোয়ানোর ভয়, ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয় এবং পরাজিত হয়ে বাকি জীবন কাটানোর ভয় ভীতি। তিনি অন্যায় করেন গোপনে, যাতে কেউ টের না পায়। অথচ ওপরে যে একজন আছেন, যিনি সব দেখেন, জানেন, তাই যেন ভুলে বসেছেন। কুকর্ম ফাঁস হয়ে যাওয়ার ভয়ে নাজিরের কথা মতো ভূমি অফিসে এসে হাজির হলেন আমিরুল শাহ। বড় ভাইয়ের নির্দেশ মোতাবেক এতদিন দৌড়ঝাঁপ করে সব কাগজপত্র তৈরি করে রেখেছিল নওশাদ। চেনা অচেনা অনেক মানুষের সামনেই আমিরুল শাহর কম্পিত হাতের দলিলের টিপসই দিলেন। টাকা পয়সার হিসাব নিকাশ ছাড়া লেখাপড়া তিনি জানেন না, তাই দলিলে আদৌ কি লেখা আছে তা পড়তে পারলেন না। মুক্তার কি বলল তাও অত খেয়াল করলেন না, শুধু মাথা নাড়ালেন। হস্তান্তরের সাক্ষী হলো আমিরুল শাহর বিশ্বস্ত ম্যানেজার, যে এতকাল ব্যবসায়ের লেনদেন ঘটিত সকল কাজকর্ম তদারকি করে মুমিনুল শাহর পিঠ পিছে আসল দস্তাবেজ পাঠিয়ে দিত। ওখানকার সব কাজ মিটিয়ে ভেতর থেকে হেলে দুলে বেরিয়ে এলেন আমিরুল শাহ। সূর্যটা যেন একেবারে মাথার উপরে দাঁড়িয়ে আছে। কি তেজ! মাথাটা চক্কর দিয়ে উঠল লোকটার। লুটিয়ে পড়ার আগে নাজের এসে ধরে নিল। শাসন করার ভঙ্গিতে বলল, নিজের সামলান চাচা, পইরা গেলে হাড্ডি গুড্ডি সব তো ভাঙবো, পরে আমার বাপের মতন সারা জীবন বিছানায় কাটাইতে হইব। তোরে আর সহ্য হইতেছে না, সারা আমারে। আজকের ঘটনা আমগো মধ্যেই যাতে থাকে, ভুলেও অন্য কারো কানে গেলে, বিশেষ করে ছোট চাচার কানে গেলে কিন্তু খবর আছে। আমি চুপ করে বয়ে থাকবো না। আমিরুল শাহ এক পলক ভাতিজার দিকে তাকালেন। মায়ের জন্য কান্না করা সেদিনের সেই ছোট্ট ছেলেটা উচ্চতায় আজ তাকে ছাড়িয়ে গিয়েছে। চোখে কোনো ভয় নেই, শির দ্বারা সোজা, হাসি মুখে হুমকি দিচ্ছে। এমন কি চাইলেই এই মুহূর্তে তাকে শেষ করে দিতে পারে। কবে কবে যে এমন হলো, আর কিছু ভাবা বা বলার পূর্বেই ছাতা হাতে রাস্তা পেরিয়ে দৌড়ে এলো আব্বাস। হাঁপাতে হাঁপাতে উদ্ঘিন্ন স্বরে বলল, আপনি ঠিক আছেন সাপ? কোন ফাঁকে বাইর হয়ে আইলেন কন্ত? গুদামের ভেতরে গিয়ে দেখি আমনে নাই। পরে হাসমতের কাছ থেকে সব শুইনা এনে আইয়া পড়লাম। দম ছেড়ে নাজিরের উদ্দেশ্যে এবার প্রশ্ন ছুড়ল, তুই এই সময়ে এনে কেন? আমার চাচার কাছে আমি যখন ইচ্ছা তখন আইমো। তুমি যেখানের কেডা? চাচার বয়স হয়েছে, তারে দেখা হইনা রেখো। ধরো, এখন বাড়িতে লইয়া যাও, আমার একটু কাম আছে। আয় নওশাদ। আব্বাস সন্দেহ নিয়ে তাদের যাওয়ার পথে তাকালো। হাতের ইশারায় বেবি অটো থামিয়ে আমিরুল শাহকে নিয়ে উঠে পড়ল তাতে। নওশাদের বিস্ময় ভাব এখনো কমেনি। কৌতূহল ধরে রাখতে না পেরে বলে ফেলল, এত কিছু তুমি একা একা কিভাবে করলে ভাই? আমিরুল শাহর মতো লোভী একটা মানুষ এত সহজে জমি হস্তান্তর করে দিল? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। নাজির সবকিছু বিস্তারিতভাবে জানালো। গতকাল রাতে আচমকাই বুদ্ধিটা তার মাথায় এসে হানা দিয়েছিল। সকাল থেকে অনেক পরিকল্পনা করে ছক সাজিয়ে করে ফেললেও উদ্দেশ্য হাসিল। নওশাদের কৌতূহল এবার ভয়ে রূপ নিল। বলল, এখন তো আমার আরো ভয় হচ্ছে। আমিরুল শাহ তোমার ভয়ে চুপ থাকবে ভেবেছ? সবাই জেনে গেলে কি হবে? কিছুই করার থাকবে না। এতগুলো মানুষের সামনে আমরা টিকতে পারবো? নাজিরের চোখে মুখে ভয় নেই। স্টেশনের টেম্পো দাঁড়িয়ে আছে, মানুষ ভরলে ছেড়ে দেবে। বাজারের দিকে হাঁটা ধরল সে। বউরে আজ পর্যন্ত কোনো উপহার দিছস? এর লাগে তোর বউ টিকে না। আয়, কিছু কিনা লয়ে যাই। তোমার চিন্তা হচ্ছে না? না, আমি ভাবনা চিন্তা ছাড়া কাম করি না। আমার আবেগ কম, তাই আট ঘাট বাইন্দাই ময়দানে নামছি। যে ঝটকা বেড়ায় খাইছে, কয়দিন দাঁড়াইতে পারবো কিনা সন্দেহ। ততদিনে দলিল রেজিস্ট্রি হোক। নওশাদের ভয় তবুও কাটে না। মনে হচ্ছে তার জীবন হেলায় কাটছে। একে তো দ্বিতীয় বিয়ে করে ফেসেছে, নতুন বউকে বুঝতে পারছে না, সময় দিতে পারছে না। এদিকে আবার হুটহাট বড় ভাইয়ের ভয়ঙ্কর সব কাজ করা তো আছেই। দুপুরে আব্বাসের সঙ্গে বাড়ি ফিরলেন আমিরুল শাহ। মস্তিষ্ক এখনো ভয়ে থেমে আছে। কারোর সঙ্গে কোনো কথা না বলেই মগ নিয়ে তিনি চলে গেলেন পুকুর পাড়। তারপর নিচু সিঁড়িতে বসে এক নাগারে বেশ কিছুক্ষণ মাথায় ঠান্ডা পানি ঢাললেন। দেহের উত্তাপ, মনের ভয় তবু কমল না, বরং আরো বাড়ল। ভয়, চিন্তা মানুষের শত্রু। ভুল সময়েও মস্তিষ্ক করা নাড়ে। স্বামীর কাণ্ড কারখানা দেখে ফরিদা চেঁচিয়ে উঠলেন,
বুইড়া বয়সে অসুখ বিসুখ বান্ধাইতেছেন নাকি? এত পানি কেউ ঢালে? আমিরুল শাহ এবারেও কথা বললেন না। কারো কথা তারা শ্রবণনালীতে পৌঁছালো না। আরও ঘন্টাখানেক সেভাবেই ভেজা বসে থাকলেন। তারপর গামছা নিয়ে আপাতমস্তক মুছে ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। এই সংসার ফরিদার আর ভালো লাগে না। কেউ তার কথা শোনে না, গুরুত্ব দেয় না। পুরনো সে দাপট ফিকে পড়ে গিয়েছে যেন। বুড়ো বয়সে স্বামীর ভীমরতি দেখে বিরক্তি ক্ষোভ আরও বাড়ছে। যদিও ভালোবাসার জৈবিক চাহিদা অনেক আগেই ধোঁয়ার মতো নিঃশেষ হয়ে গিয়েছে। এখন যা আছে শুধুই প্রয়োজন আর সামাজিকতা। বেলা থাকতে মিস্ত্রি গোসল সেরে বিছানায় বসে আছে। শালিক জোহরের নামাজ শেষে জায়নামাজে বসে মোনাজাত ধরেছে। নওশাদ শব্দহীন হেঁটে ঘরে প্রবেশ করল। হাতের ব্যাগটা বিছানার উপর রেখে পরনের ঘামে ভেজা শার্ট খুলে আলনায় ঝুলিয়ে চলে গেল গোসলখানায়। তবুও তার উপস্থিতি শালিক টের পেল। মোনাজাত শেষে জায়নামাজ গুটিয়ে উঠে দাঁড়ালো। বন্ধ জানালাগুলো খুলে ঘরে পর্যাপ্ত আলো আসার ব্যবস্থা করে দিল। কিছুক্ষণের মধ্যেই নওশাদ ফিরে এলো। তাকে দেখে শালিক জিজ্ঞেস করল, শরীর ঠিক কইরা মাছছেন নাকি নামাইজাই আইয়া পড়ছেন? রোজ রোজ শরীর কি মাছে? ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করা অনুচিত। আপনি যে খাচ্ছর এইটা কোন? শরীরখানা দেখেছ? কোথাও কোনো দাগ নেই। খাচ্ছর হলে ধবধবে ফর্সা থাকতো। সারাক্ষণ আজেরা ঘুরলে দাগ থাকবো কেমনে? আপনি তো বেকার লোক। নিজের বড় ভাইদের দেখে শিখেন কেমনে সংসারে লাইগা গাধার মতন খাটে, আবার বউয়েরও তুলা তুলা করে রাখে। বাঁকা দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালো নৌশাদ। মেয়েটা সরাসরি তাকে অকর্ম বেকার উপাধি দিয়ে দিল। গাল ফুলিয়ে বলল, ভাই আমাকে কাজ করতে দেয় না, না হলে ঠিকই এতদিন একটা চাকরি জুটিয়ে ফেলতাম। তবে বেকারও বেশি দিন আর থাকছি না। কয়েকদিন পরেই দেশের বাইরে চলে যাব। তখন দেখবে তোমার স্বামী কত কাজের। সময় হইলেই দেখা যাইব। জ্ঞানী লোকে মুখে ফটর ফটর না কইরা কামে দেখায়। বলেই শালিক মুখ বাঁকালো। পুনরায় খোঁচা মেরে বলল, দাড়িগোফ ছাড়া পুরুষ মানুষ ছেড়ে ভাল লাগে না। সব কাইটটা এমনি পরিষ্কার হয়ে থাকেন কেন? নওশাদের রাগ হলো। ভ্রুজোড়া খানিক কুচকে গেল। তার মুখের মধ্যে দাড়িগোফের অস্তিত্ব নেই। একটু বাড়লেই গোড়া থেকে কামিয়ে ফেলে। তবে শালিক মেয়েটা তার ভাবনার থেকেও যেন ভীষণ পটু। কথার সমাপ্তি টেনে বলল, আয়েন ভাত বাড়ি, পরে খাবো। তার আগে এদিকে এসো, তোমার জন্য কি এনেছি দেখো। শালিক আর উঠল না। ব্যাগটা আগেই দেখেছে, তবু নিজ থেকে ধরেনি। নওশাদ ভেতর থেকে বের করলো দুটো শাড়ি। বলল, বিয়ের পর তেমন কিছুই দিতে পারিনি তোমাকে। আপাতত এই শাড়ি দুটি না হয় রাখো। স্বামীর থেকে পাওয়া প্রথম উপহার। শালিকের মনটা আনন্দে নেচে উঠল। দুই হাত দিয়ে ধরে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, অনেক সুন্দর হয়েছে, আমারে ভালো মানাইব। হাসলে শালিকের থুতনিতে টুল পড়ে। এর আগে নওশাদ খেয়াল করেনি। দোকানে গিয়ে স্ত্রীর জন্য কি কিনবে বুঝতে পারছিল না সে। পূর্বে প্রথম বেতনের টাকা দিয়ে শখ করে একটি খয়েরি রঙের তাঁতের শাড়ি কিনেছিল সে লিলির জন্য। দোকানে গিয়ে বেশ চোখে পড়েছিল। দোকানিও প্রশংসা করে বলেছিল, ভাই আপনার চয়েস ভালা, ভাবি খুব খুশি হইব। দোকানে ভুল বলেছিল। লিলি মোটেও শাড়িটা দেখে খুশি হয়নি। কম দামি শাড়ি নাকি তার দেহে মানাবে না, লোকে হাসবে। লোকে নাকি মা ভাবিরা হাসবে, তা খুব ভালো করেই তখন বুঝতে পেরেছিল নওশাদ। তারপর আর কখনো মেয়েটাকে শাড়ি কিনে দেয়নি। যদিও তাদের পথ চলা খুব একটা দীর্ঘ ছিল না। সেই শাড়িটারও বা কি পরিণতি হয়েছিল তাও নওশাদ জানে না। তাই আজও দোকানে গিয়ে কি কিনবে তা বুঝতে পারছিল না। পূর্বে অনুভূতিতে যে আঘাত পেয়েছিল তাতে তার শিক্ষা হয়ে গিয়েছে। তবুও ভাই বলল, মাইয়া মানুষ শাড়ি চুরিতে বেশি খুশি হয়, লইয়া যাম। নওশাদ উদাস কণ্ঠে বলল, সব মেয়ের পছন্দ এক নয় ভাই। তাইলে বউয়ের পছন্দ অপছন্দ আগে জিজ্ঞেস নাই কেন? বউ কেমনে পালতে হয় এইটা তুই জানোস না বলত? চুপচাপ পছন্দ কর। মাইয়া খাঁটি হইলে যা পছন্দ কইরা দিবি তাতেই খুশি হইয়া যাইব। নওশাদ ইতস্ততা নিয়ে চট করে কিনে ফেলল দুখানা শাড়ি। কিন্তু শালিক যে এত আনন্দিত হবে তা ভাবতে পারেনি। সে আনন্দ দেখে হঠাৎ নওশাদ অনুভব করলো তার সমস্ত মন খারাপ ভালো হয়ে গিয়েছে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে মুচকি হাসি। তৎক্ষণাৎ তর্জনী আঙুলটা টোলে ছুঁয়ে বলল, এটা সুন্দর তো। শালিক লজ্জা পেল। শাড়ি দুটো বালিশের উপর রেখে মাথায় ঘুমটা টেনে দরজার দিকে যেতে যেতে বলল, ভাত বাড়তাছে, খাইতে আয়েন। শাড়িটা ওইখানেই থাকুক, খাওয়া শেষে পড়ব। নওশাদ বিড়বিড় করে বলল, লজ্জা পেলেও তাকে সুন্দর লাগে। নাজির স্ত্রীর জন্য আহামরি তেমন কিছুই আনেনি। এনেছে 2 পদের মিষ্টান্ন আর চানাচুর বিস্কুট। পেটে সন্তান আসার পর থেকে ভাত খুব কম খায় মেয়েটা। জোর করে একটু বেশিও খাওয়ানো যায় না, বমি করে উগড়ে দেয়।
মাঝরাতে ক্ষুধা লাগলেও বলে না, তবে নাজির টের পায়। মিষ্টি পেয়ে বেচায় খুশি হলো মিশ্রি, তবে প্রকাশ করলো না। স্বামীর উপর থেকে রাগ এখনো পুরোপুরি কমেনি, সাথে চিন্তা তো আছেই। ভাত আর খেলো না সে, মিষ্টি নিয়েই বসে পড়ল। নাজির ধমকালো, এই সেরি, পেট খারাপ করার পায়তারা করতেছে। ভাত খাইছো তুমি? খেয়েছি। কখন? 12টায়। এখন কয়টা বাজে? খাও তো, কাউ আর খাওন। শান্তি দিবে না আমারে? খাইবাইও। বিরক্ত করবে না, মিষ্টি খাচ্ছি দেখছে না? এটাও একটা খাওয়া। তার আগে বলুন, আবার কোথায় গিয়েছিলেন? তোমার মান ভাঙ্গানের লেগে এইগুলো আনতে গেছিলাম। বিশ্বাস করলাম না, আপনি যে ধুরন্ধর লোক। মা করো, আমার কি? নাজির বাধ্য হয়ে খেতে চলে গেল। জম্পেশ খিদে পেয়েছে। আমিরুলের অবস্থা বিশেষ ভালো নয়। সেই রাতে গা কাঁপিয়ে জ্বর এলো। হুঁশজ্ঞান হারিয়ে জ্বরের ঘোরে বিড়বিড় করে কি সব বলতে লাগলেন। বহুদিন পর স্বপ্নে বাবা মাকে দেখলেন, ভাইকে দেখলেন, এমনকি দেখলেন ভাইয়ের স্ত্রীকেও, যার সঙ্গে তিনি কখনো কথা বলেননি, আর 5টা ভাসুরের মতোই এড়িয়ে চলেছেন। মানুষ যা করে ভাবে তাই নাকি স্বপ্নে এসে হানা দেয়। লোকটার বয়স কম হয়নি, তিনিও আজ বুড়ো, চুল দাড়ি পেকেছে, দাদা নানা হয়েছেন। সামনের দাঁত একটা নড়ে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। টান টান চামড়া কুচকে গিয়েছে। পুরনো জৌল শক্তি দেহে আর অবশিষ্ট নেই, যা আছে শুধু কণ্ঠস্বরে। ফরিদার স্বামীর শিওরে বসে অনেকক্ষণ জলপট্টি দিয়ে উঠে গেলেন। এক সময় জ্বর কমার বদলে বাড়ছে। লোকটা ছটফট করছে। ছেলেদের ডেকে নিয়ে এলেন তিনি। অসময়ে কাঁচা ঘুম ভাঙায় সামিউল কিছুটা বিরক্ত হলো। ঘরে এসে বাবার ব্যাগতিক অবস্থা দেখে বিরক্তি চিন্তায় রূপ নিল। বলল, হঠাৎ এই অবস্থা কেমনে হইল? জানি না, আমি আড়তে গেছিল, ফিরাই মাথায় পানি ঢালছে কতক্ষণ। নিষেধ করার পরেও শুনে নাই। আমার কোনো কথাই তো শুনে না। কখন ধইরা যে কি হইতাছে কিচ্ছু বুঝি না। পারভেজ বলল, যেই রোদ আইস পড়ছে, নিষেধ করছিলাম আমি, উল্টা আমারে ধমক দিয়া পাঠাইয়া দিল। এ লেগে জ্বর আইছে। এখন আর কি করবো কও? সূর্যের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করো, সকালে ডাক্তার ডেকে আনবো না হয়। সামিউল বলল। আমিরুলসার অবস্থা আরো খারাপ হলো। সকাল হতে ছেলেরা বাজার থেকে ডাক্তার এনে চিকিৎসা করালো, ঔষধ খাওয়ালো, কিন্তু কিছুতেই কিছু হলো না। নাজির ভাবলো, এবারই বোধহয় এই লোকের কাহিনীর সমাপ্তি ঘটবে। মৃত্যুর দিন গুনতে লাগলো সে। এমনকি এই প্রথম নামাজে বসে কারো মৃত্যু কামনা করে। নাজিরের সে চিন্তা পূরণ হলো না। সপ্তাহখানেক পর আমিরুল সাহেব বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। জ্বর পুরোপুরি না ছাড়লেও কিছুটা কমেছে বটে, সাথে বাড়িয়ে দিয়ে গিয়েছে বাহ্যিক বয়স। মোটা তাজা দেহ শুকিয়ে গিয়েছে, চোখের নিচে পড়েছে বিশাল এক কৃষ্ণ গহ্বর। খানিক সুস্থ হতে না হতেই সেদিন ছেলেদের ডেকে ব্যবসার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিলেন তিনি। বিকেলের দিকে ডাকতেন ছোট ভাইকে। অনেক সময় ধরে তাদের মধ্যে আলোচনা চলল। নাজির বাড়িতেই ছিল। এবার কিছুটা হলেও তার মনে ভয়ের সঞ্চার ঘটল। যদি লোকটা সবাইকে সব জানিয়ে দেয়, যদি বলে দেয় নাজির সব জেনে গিয়েছে, তবে তো সত্যি সত্যি নওশাদের কথা অনুযায়ী এতগুলো মানুষের সঙ্গে সম্মুখ যুদ্ধে নাজির শাহ পরাজয় নিশ্চিত। অস্থির হয়ে উঠল সে। কি করবে না করবে ভেবে পেল না। তাড়াহুড়া করে যা তা করে বসলে নিজেকে যে ফাঁসতে হবে। দুদিন এভাবে ছটফট করতে করতে নাজিরের মাথায় হঠাৎ নতুন কোনো বুদ্ধির উৎপত্তি ঘটল। দুপুর 11টা, বিথি, সামিউল, শালিক নিচু জমিতে কড়ই গাছের শুকনো পাতা ঝাড়ু দিচ্ছে। ফরিদা, মর্জিনা সেখানে কচু শাক বাঁচতে বাঁচতে প্রতিবেশী 2 নারীর সঙ্গে গল্প করছেন। মিস্ত্রি একটি কাটা গাছের কাণ্ডয় বসে চুপচাপ তাদের কাজকর্ম দেখছে। মেয়েটা আগে বাড়ি থেকে বের হতো না, কারো সঙ্গে তেমন মিশত না। শালিক আসার পর থেকে সব বদলে গিয়েছে। সেই জোর করে নিয়ে তাকে বসিয়ে রেখেছে সেখানে। বাড়ির ভেতরের তুলনায় বাতাস সেখানে একটু বেশি, প্রাণ জুড়িয়ে যায় যেন। সকালের খাবার খেয়ে মিলে গিয়েছিল নাজির। ঘণ্টা 3 পর বাড়ি ফিরল। সতর্ক দৃষ্টিতে চারিদিক দেখে কান পেতে শুনল দক্ষিণ থেকে ভেসে আসা নারীদের কণ্ঠস্বর। নাজির জানে বাড়িতে পুরুষ বলতে আমিরুল শাহ ব্যতীত এখন আর কেউ উপস্থিত নেই। কিছুক্ষণ আগে ছোট চাচাকে ধান ক্ষেতের দিকে যেতে দেখেছে, তাই খুব সাবধানে কাচারি ঘরে প্রবেশ করল সে। ক্যাট ক্যাট শব্দে ফ্যান ঘুরছে। টেবিলে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজপত্র। লেখাপড়া বেশি দূর না করলেও গণ্ডমূর্খ সে নয়। খুব ভালো করে দলিল দস্তাবেজ হিসাব নিকাশ পড়তে পারে। কাগজপত্রগুলো পড়ে বুঝতে পারল ছোট চাচার অগোচরে ব্যবসা থেকে অনেক টাকাই ধুরন্ধর লোকটা সরিয়ে রেখেছে। সাথে কিনেছে নতুন বেশ কয়েক বিঘা জমি। আধো খোলা ড্রয়ারে এখন দেখা যাচ্ছে কিছু চকচকে টাকার বান্ডিল। নাজিরের রাগ আকাশ ছুল। তাকে পথে বসানোর চক্রান্ত করে নিজের সম্পদের পাহাড় ঘুরছে অসৎ লোকটা।
অথচ এর ভাগও তার বাবার পাওয়ার কথা ছিল তাদেরও। কারো পায়ের শব্দে জায়গার জিনিস জায়গায় রেখে দিলেন নাজির। আমিরুল শাহ লেট্রিনে গিয়েছিলেন, ফিরে আসতে বেশ অবাক হলেন। বর্তমানে সোজা হয়ে না দাঁড়াতে পারায় লাঠিতে ভর করে চলেন। দ্রুত এসে কাগজপত্র সরাতে সরাতে বললেন, তুই এনে কেন, আবার কি চাস? আপনার লোকে শেষ দেখা করতে এলাম। শেষ দেখা মানে? ললাটে ভাঁজ পড়ল। মানে কিছু কথা কইতে আইলাম, গুরুত্বপূর্ণ কথা। কি এর গুরুত্বপূর্ণ কথা? তোর লগে আমার আর কোনো কথা নাই, কিছু লুকানো নাই, আমকো সব কথা শেষ। উত্তেজিত হয়ে উঠলেন আমিরুল শাহ, দেহ কাঁপছে। নাজির এগিয়ে কেদারাটে নিয়ে বসতে দিল তাকে। জগ থেকে গ্লাসে পানি ভরে হাতে ধরিয়ে দিয়ে বলল, গলা বিজান চাচা, শান্ত হন। এই বয়সে বেশি উত্তেজিত হইলে স্ট্রোক কইরা দাদার কাছে যাইবেন গা। আমিরুল শাহ পানি খেয়ে শান্ত হওয়ার চেষ্টা করেও পারলেন না। নাজির যে তাকে শান্তি দিতে নয়, বরং অশান্তি দিতে এসেছে। আজ কোনো কিছু না লুকিয়ে বলল, আপনারে আরো কিছু কথা জানানোর বাকি আছিল। ভাবলাম বয়স্ক মানুষ, কবে না কবে মইরা জানাবার। তার উপরে নাজির তো নিজের প্রতিভা লুকাইতে পারে না। আমিরুল শাহ অধৈর্য হয়ে উঠলেন। আরো কি বলার বাকি আছে? যা বলেছে তাতেই তো লোকটার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। নাজির আর রাগ ঢাক না রেখে বলল, আপনি জানেন সোহেল রে আমি মারছি, কিন্তু লাস্ট কেমনে গুম করছি এটা জানেন? কেমনে আমনেগর নাকের ডগা দিয়া আকামগুলা করছি তা জানেন? এসব বাদ দিই, ক্যাডায় সাহায্য করছে হেডা জানেন? ক্যাডাই করছে? নওশাদে নাকি মিল্টন? আরে না, ওই বলদ দুইটার হেডাম আছে। যা করার আমার শ্বশুরে করছে। চমকে তাকালেন আমিরুল শাহ। কাশেম সাহায্য করেছে? ওরাও তবে সব জানে, যা তিনি কখনো কল্পনা পর্যন্ত করেননি। কম্পিত কণ্ঠে বললেন, সিরাজ কই? তুই সেই দিন সিরাজের কথা কইছিলি, ওই জানে ওর পোলার লগে তুই কি করছস? সিরাজের কি সব স্বীকার করে দিছে? লোকটা ভারী বোকা, কে যে কখন তাকে কেমন করে ব্যবহার করে কিচ্ছু বোঝে না। এই যে এখন বুঝছে না আপাতত ভাতিজা নাজিরকে। আজ আর কিছু গোপন রাখলো না নাজির। মানুষের শেষ সময়ে গোপনীয়তা রেখে কি করবে? বলল, সবই জানে। হ্যাঁ রে, সবার আগে জানাইছি। একদিন রাইতের আধারে শিকারির মতন খপাস করে ধইরা তারে ফেললাম। আগের মতন আর পাখির ডানার জোর নাই, অথচ আমার মায়েরে ওই ধুর মুখে আনতেও ঘৃণা করে। অবিশ্বাস্য দৃষ্টিতে আমিরুল শাহ ভাতিজার দিকে তাকিয়ে থাকেন। নাজির কোথায় সিরাজকে লুকিয়ে রেখেছে, তার কেউ খোঁজ পায়নি কেন? ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি করছস ওর লোকে? কথা কন। আমি আর নওশাতে মিল্লা মাইরা দিছি। কেমনে মারছে শুনবেন? কতগুলো টুকরা করছে জানেন? দাঁড়ান গুনি। শালবনে মাংস দিয়ে ফেলাইছিলাম, শকুন শিয়ালে খাইয়া ফেলাইছে মনে হয়। কেউ ধরতে পারে নাই, টেরও পায় নাই। বর্ণনা শুনে আমিরুল শাহ আর বসে থাকতে পারলেন না। গা গুলিয়ে উঠল, ঘাম ছুটে গিয়েছে, চোখে সব ঝাপসা দেখছেন, হাত পা হয়ে আসছে অবশ। বসা থেকে উঠতে গিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন তিনি। নাজির তার সামনে হাঁটু গেড়ে বসল, চোখে কি যেন চকচক করছে। বহু বছর আগে নিজের চোখে এমন ঝলক দেখেছিলেন আমিরুল শাহ। আজ সময় ভিন্ন, মানুষ ভিন্ন, বলির পাঠা স্বয়ং তিনি। নাজির হতাশ কণ্ঠে বলল, প্রতিপক্ষরে কখনো দুর্বল মনে করতে হয় না বড় চাচা, এমনকি এক পদ্ধতিতে বারবার খেলতেও হয় না। কত সাবধান করলাম আমনেরে। প্রথম যেই দিন নাকের ডগা দিয়া গরু চুরি করছিলাম, সেই দিনই বোঝা উচিত আছিল। সরাসরি যখন হুমকি দিছিলাম, নদীর ধারে যখন সোহেলের ভয়াবহ লাশ পাওয়া গেছিল, তখনই বোঝা উচিত আছিল। কিন্তু আপনি বোকা মানুষ, বুঝলেন না। বুঝলে হয়তো খেতে আগুন না দিয়া নাজিরের ঘরে দিতেন। নাজির উঠে দাঁড়ালো। তার চোখের সামনে ড্রয়ার থেকে 2 বান্ডিল টাকা নিয়ে লুঙ্গের ভাঁজে গুছতে গুছতে বলল, জমি নিছি আমগো বাপের ভাগের পাওনাটা, আর এই টেহাগুলো ফসল পোড়ানোর ক্ষতিপূরণ। সামাদ মিয়ার থেকে বন্ধকি জমিটা ছুটাইতে হইব। কিছু বাঁচলে তা দিয়া চাল কিনব না হয়। আমিরুল শাহ পেছন থেকে বেশ কয়েকবার তার নাম ধরে ডাকলেন বোধ হয়। নাজির সেই ডাকে সাড়া দিল না, পিছু ফেরার প্রয়োজন বোধ করল না। হাওয়ার মতো যেভাবে ছুটে এসেছিল ঠিক সেভাবেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আমিরুল শাহ ছটফট করতে করতে লাঠিতে ভর করে মেঝ থেকে উঠে দাঁড়ালেন। বুকে খুব ব্যথা করছে, গলা দিয়ে আর আওয়াজ বের হতে চাইছে না। নিজের দেহটাই আজ নিজের কাছে ভারী লাগছে। বেশিক্ষণ সেই ভার তিনি বহন করতে পারলেন না। কয়েক কদম এগোতে দেহের সমস্ত ভারসাম্য হারিয়ে দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে ধপ করে পড়ে গেলেন। কিছু মুহূর্তের ব্যবধানে ব্যথায় ছটফট করতে করতে দুনিয়ালোভী খুনি আমিরুল শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করে সবকিছু ছেড়ে পালিয়ে গেলেন। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 61 নম্বর পর্ব।
যাত্রাপথ লেখনীতে মাসফিত্রা মিময়। পর্ব সংখ্যা 62। উঠোনে রান্নাঘরে বাড়ির গৃহিণীরা যে যার কাজে ব্যস্ত। ফরিদার হঠাৎ চিৎকারে হাতের কাজ ফেলে সবাই দৌড়ে এলো আমিরুল শাহর দালানে। ফটকের বামে অবস্থিত কাচারি ঘরের সম্মুখে মোজাইক টাইলসের উপর আমিরুল শাহর নিথর দেহ পড়ে আছে। মাথার নিচ থেকে চুইয়ে পড়ছে রক্ত। উদভ্রান্তির মতো স্বামীর কাছে মেঝেতে গিয়ে বসে পড়লেন ফরিদা। মাথাটা কোলে তুলে নিয়ে গাল চাপড়াতে উদ্গিন্ন কণ্ঠে বললেন, হায় আল্লাহ, কি হয়েছে আপনার? ওই সামিউলের বাপ, কথা কন। সুস্থ মানুষটা এমনে পইরা রইছে কেন? কথা কন আমনে। স্ত্রীর ডাকে তিনি সাড়া দিলেন না। মৃত মানুষ কি কখনো সাড়া দেয়? কচু শাক ভাপে বসিয়ে ঘরে এসেছিলেন ফরিদা। ঘরে বিদ্যুৎ নেই। লোকটা খুব একটা গরম সহ্য করতে পারে না। দেখা যাবে গরমে অতিষ্ঠ হয়ে রেগে গিয়েছেন। রেগে গেলে তার প্রধান কাজ স্ত্রীর গায়ে হাত তোলা। ভাইটা নিখোঁজের পর থেকে সাহস যেন আরো বেড়েছে। কদিন অসুস্থ থাকায় যা একটু রক্ষে। তাই বিলম্ব না করে হাত পাখা নিয়ে সেদিকে ছুটলেন তিনি। স্বামীকে মেঝেতে পড়ে থাকতে দেখে অবাক হলেন। যাওয়ার আগে কাচারি ঘরে দেবরের সঙ্গে তাকে কথা বলতে দেখে গিয়েছিলেন। সেই মানুষটার একই হাল। মর্জিনা পুত্রবধূকে দিয়ে পুকুর থেকে বালতি ভরে পানি আনলেন। বিথির উদ্দেশ্যে বললেন, এনে দাঁড়াইয়া রইছো কেন? যাও, শ্বশুরের মাথায় পানি ঢালো। বিথি কি করবে বুঝতে পারছে না। চাচি শাশুড়ির নির্দেশে বালতি নিয়ে এগিয়ে গেল। ওই অবস্থায় মগ দিয়ে এক নাগারে মাথায় পানি ঢাললো, কিন্তু কিছুতেই কিছু হলো না। ফরিদা ভয়ে কেঁদে ফেললেন। বাচ্চাদের মতো করে বললেন, শ্বাস চলে না, মাথা থেকে রক্ত ও বাহির হইতেছে কেন? কেটাই বাড়ি মারছে? ওই মর্জিনা, সবাইরে ডাক, তোর ভাসুরে হাসপাতালে লইয়া যাইতে হইব। মর্জিনা কাকে ডাকবেন ভেবে পেলেন না। ঘর থেকে বেরিয়ে চারিদিকে তাকালেন। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। এই সময় থাকার কথাও নয়। উপায় না পেয়ে প্রতিবেশীদের ডাকতে তাদের বাড়ি ছুটলেন। এক পর্যায়ে তাদের মাধ্যমে লোকটাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। নাজির বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলো নিজের ধান মিলে। অসুস্থ বয়স্ক একজন মানুষ একসঙ্গে এত সব নিকৃষ্ট সত্যের মুখোমুখি হলে কি আর সুস্থ থাকতে পারে? প্রথম জ্বর আসার পরে বিষয়টা নাজির বুঝতে পেরেছিল। তাই সুযোগটা হাতছাড়া করল না। শত্রুদের বেশি দিন বাঁচিয়ে রাখতে নেই, নইলে সেই শত্রুই একসময় নিজের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। তাছাড়া নাজির নিজের কাছে দেরি করতে পছন্দ করে না। সহজ পথ থাকতে কি প্রয়োজন জটিল পথ ধরে বিপদকে ঘাড়ে নিয়ে ঘোরার? নাজির শব্দহীন হাসল। দুই হাত মাথার পেছনে ঠেকিয়ে ঝেড়ে ফেলল সব অলসতা। হিসেবের খাতায় কিছু লিখতে লিখতে বাকিদের দিয়ে কাজ করাচ্ছে নওশাদ। রোজকার মতো ধান মিল জমজমাট। নাজির তাকে একপাশে ডেকে নিয়ে এলো। জিজ্ঞেস করল, সবার হিসাব দেখছস? হ্যাঁ, 3 জনের টাকা দেওয়া এখনো বাকি। এইগুলো আমি দেখে নেবো। নে, চাবিটা ধর। ড্রয়ার থেকে টেহানিয়া দলিলের রেজিস্ট্রির কাগজগুলো লইয়া আয়। এতদিনে হইয়া যাওয়ার কথা। চাবিটা নওশাদের হাতে ধরিয়ে দিয়ে হিসেবের খাতা কেড়ে নিল নাজির। নওশাদ অলস কণ্ঠে বলল, স্ট্যাম্প তো আমাদের কাছেই আছে, একসময় গিয়ে আনলেই হবে। তাড়াহুড়ার কি প্রয়োজন? প্রয়োজন আছে, যা তুই। পোশাক পাল্টাতে হবে, লুঙ্গি পরে যাওয়া যায়? এইখানে কাপড় আছে, কাম শেষে দলিল হাতে বাড়ি ঢুকবি। বড় ভাইয়ের হঠাৎ ভিন্ন আচরণ বুঝতে পারল না নওশাদ। বিরক্ত হলেও পাছে কোনো প্রশ্ন করল না। ভেতরের ঘর থেকে পোশাক বদলে তখনই চলে গেল শহরের উদ্দেশ্যে। আমিরুল শাহকে টেম্পুতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে মৃত ঘোষণা করা হলো। মৃত সনদে কারণ হিসেবে লেখা হলো হৃদয়ঘাতে মৃত্যু। মাথা থেকে রক্তক্ষরণ হয়েছে শক্ত মেঝেতে চিত হয়ে পড়ে যাওয়ার কারণে। তবে মৃত্যুর সাথে এর কোনো সংযোগ নেই। ফরিদা ওখানে জ্ঞান হারালেন। যতই স্বামীর প্রতি মনের ভেতরে ঘৃণা থাকুক, তবুও সন্তানের পিতা সে। কতগুলো বছর একসঙ্গে কাটিয়েছেন দুজন। তার আচানক মৃত্যু কেই বা মেনে নিতে পারে? দীর্ঘদিন জ্বরে ভোগার পর হৃদয়ঘাতে শাহবাড়ির কর্তা আমিরুল শাহর মৃত্যুর খবর পৌঁছে গেল গ্রাম থেকে শুরু করে সারা ইউনিয়ন জুড়ে। চুলায় রান্না চড়ালো শালিকার শিউলি। মর্জিনা মাথায় হাত দিয়ে বসে আছেন। আহাজারি করে বলছেন, কি হইল মানুষটার? সুস্থ একটা মানুষ হঠাৎ করে কতদিন জ্বরে ভুগলো। পশু বিছানা থেকে উঠতে দেখলাম, আর আইস কিনা বুকের বিষে মুইরা গেল। মাথা কাম করতেছে না, পাপ লাগছে, পাপ। মমিনুল সাহেব ঝড়ের গতিতে বাড়ি ফিরলেন। দম ফেলে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন, কি ঘটছে বাড়িত? ভাইজানরে নাকি হাসপাতালে লইয়া যাওয়া হয়েছে? মর্জিনা আঁচলে চোখ মুছলেন। আমরা তো নামার খেতে আসলাম নাজমুলের বাপ। বাড়ি ফিরা চুলায় কচু ভাপে দিয়া বড়জন গেছে ঘরে।
একটু পর হুনিহার চিল্লান। গিয়া দেখি কাছারি ঘরের দরজার সামনে ভাইজানের জায়গাইয়া মাটিত পইরা রইছে, মাথা থেকে রক্ত পড়তাছে। এরপর ওই বাড়ির মুস্তফারে ডাইকে আইনা ধরাধরি কইরা হেরে হাসপাতালে লইয়া যাওয়া হয়েছে। এখন আবার মুস্তফা আইয়া কইয়া গেল তিনি নাকি আর নাই। বাড়ির বাকি পোলারা কই, নাজির কই? হয়তো কোন সকালেই কামে গেছে গা। মমিনুল শাহ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। কি হচ্ছে এসব বুঝতে পারছেন না। ছেলেরা খবর পেয়ে হাসপাতালে ছুটে গেল। সেখান থেকে পিতার মরদেহ আনতে আনতে বিকেল হলো। দুদিন পর পর মৃত্যু যেন শাহবাড়ির মানুষদের জীবনের স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খবর পেয়ে বাজার থেকে নাজিরও বাড়ি ফিরে এলো। এমন ভাব যেন কিছুই সে করেনি, কিছুই সে জানে না। উল্টে নিজেও মনমরা হয়ে এতক্ষণ লাশের জন্য অপেক্ষা করে বসেছিল। আমিরুল শাহর মুখখানা কালচে বর্ণ ধারণ করেছে। ফরিদা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেলেন। মুখে যাই বলুক, স্বামী ছাড়া এই বাড়িতে তার কোনো ক্ষমতা নেই, মূল্য নেই। স্বামীর ধারায় তো এতকাল এই সংসারে তিনি রাজ করেছেন, সাথে ভাইটাও নেই, নেই ভাইপো। সাদ্দাম নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকে, ফুফুর খোঁজ নেওয়ার সময় কোথায়? এখন কি হবে ফরিদার? লাশ নিয়ে ফেরার পর থেকে মমিনুল শাহ তবদা খেয়ে বসে আছেন। বড় ভাইয়ের প্রতি তার আকাশসম রাগ আর ঘৃণা। এই লোককে ধ্বংস করার জন্য বহু ফন্দি তিনি এঁটেছেন। সুবহান আলীর পুত্রদের তো এই জন্যই বাঁচিয়ে রেখেছিলেন, অথচ তার সব পরিকল্পনা বৃথা করে দিয়ে কত সহজে আমিরুল শাহ মুক্তি নিয়ে দুনিয়া ছেড়ে পালিয়ে গেলেন। এত সহজ মৃত্যু কি তার প্রাপ্য ছিল, নাকি মৃত্যু কখনো সহজ হয়? আশেপাশে সবাই মৃত ব্যক্তিকে দেখতে এসেছেন। কেউ কেউ ফরিদাকে সান্ত্বনা দিচ্ছে। নাজির ছোট চাচার পাশে বসে বলল। হতভম্ব মইনুল শাহর মুখখানা দেখে মনে মনে কুটিল হাসল। তার পরের শিকার হচ্ছে এই লোক। নাজির খুব ভালো করে জানে বড় চাচার থেকেও ছোট চাচা বেশি চতুর। তার আজ আনন্দের দিন, সে একে একে প্রতিশোধ নিতে সফল হয়েছে। ওই তো ছলনাময়ী ফরিদা কাঁদছে, নিঃসঙ্গ হয়ে যাওয়ার শোক তাকে আষ্টেপৃষ্ঠে ধরেছে। নাজির তো এটাই চেয়েছিল। মুখ ভার করে বলল, আমার বিশ্বাসই হইতেছে না, যেই লোক কয়দিন আগেও রাইতের আন্ধারে আমার ধান খেতে আগুন দিছে, সে আর দুনিয়াত নাই। সব ধন সম্পদ ক্ষমতা পইরা রইছে। কার মৃত্যু যে কখন কেমনে লেখা থাকে, এর লাইগেই কয় লোভ করা ভালো না। দীর্ঘশ্বাস ফেলল সে। মমিনুল শাহ ভাতিজার দিকে ফিরে তাকালেন। গলা দিয়ে বোধহয় কোনো শব্দ বের হতে চাইল না। আয়েশা বদরুল চলে এসেছে নজরুল আলম, কাশেম আলী আর তাদের পুত্ররা। একটু পরপর হাতের পিঠে চোখ মুছছে সামিউল। বদরুল সম্বন্ধীকে সান্ত্বনা দিতে বলল, কাইন্দেন না ভাইজান, মানুষ মরণশীল, কাইন্দে আর কি হইব? এখন থেকে সবকিছু সামলানোর দায়িত্ব তো আমনেরই। সকালেও আব্বার লগে ব্যবসায়িক কথাবার্তা কইয়া গেলাম। আব্বাই কইল 2 দিন পর ধান কাটতে ফেলাইস, ভাইডারে লইয়া ব্যবসার সব দায়িত্ব বুঝা লইস। আল্লাহ বাঁচাই রাখলে বাজারে এই বছর একটা মিল দিমো। আমার সেই আব্বা এখন মৃত, খেতে যাইতেই হুনি আব্বার। গলা ধরে এলো সামিউলের। বদরুল ভ্রু কুচকে বলে উঠল, নাজিরের না মিল আছে, তাহলে আপনারা আবার কেন খুলবেন? সামিউল সে কথার উত্তর দিল না। আয়েশা কাঁদছে। মেয়েকে খুব আদরে বড় করেছেন লোকটা। বড় হওয়ার পরেও সেই আদর একটুও কমেনি। যেদিন বাপের বাড়িতে বেড়ানো শেষে শ্বশুর বাড়ি ফিরে যেত, সেই দিন মেয়ের সঙ্গে মাস কাবারি বাজার পাঠিয়ে দিতেন আমিরুল শাহ। মানুষ, সন্তান, স্বামী হিসেবে জঘন্য হলেও পিতা হিসেবে তিনি ছিলেন আদর্শ। পারভেজ দম ফেলে উঠোনের এক কোণে বসে আছে। কি অনুভূতি প্রকাশ করা উচিত বুঝে উঠতে পারছে না। পিতার সাথে তার সম্পর্ক কখনোই গভীর ছিল না। ভয়ে দূরে দূরে থাকত, সর্বদা মুখোমুখি হওয়া থেকে এড়িয়ে যেত। সেই পিতা হঠাৎ করে কিনা এভাবে চলে গেল। সন্ধ্যায় কাজ সেরে নওশাদ বাড়ি ফিরল। মরদেহ গোসল করানোর শেষে কাফনে বেঁধে ফেলা হয়েছে। লোকমুখে ঘটনা শুনে লাশ দেখে বাকিদের মতো নওশাদও অবাক হলো। সময় মতো আমিরুল শাহর জানাজা সম্পন্ন হলো। দেওয়া হলো ভাইয়ের পাশে কবর। জানাজায় তেমন একটা মানুষ হয়নি, মোটে 2 কাতার। গ্রামের হতদরিদ্র মানুষগুলিকে কম অত্যাচার তো আর তিনি করেননি। সেগুলি যেন অভিশাপ হয়ে ফিরে এলো। সব সম্পদ পড়ে রইল মাটির উপরে, অথচ তার ঠাঁই হলো এক টুকরো কাফনের সাথে মাটির নিচে। সুযোগ বুঝে নাজিরকে টেনে নিয়ে আড়ালে গেলেন কাশেম আলী। আশেপাশে সতর্ক দৃষ্টিতে নজর বলিয়ে চাপা স্বরে বললেন, আসলে কি আমিরুলের বুকের বিষে মরছে? পারভেজের কাছ থেকে শুনলাম ডাক্তারে নাকি এইটাই কইছে। ডাক্তার না, আমি তোর কথা শুনতে চাই। আমার বিশ্বাস হয় না কেন? এইসবের পেছনে তুই নাই তো? কি যে কন্যা শ্বশুর আব্বা, আমি কি করবো? আমার মতন ছোট একটা মানুষ চাচার বালটাও ফালাতে পারবো না।
এত বড় জালেম বুকের বিষে মরে? কে কেমনে মরবো এটা আমি কেমনে জানবো? কয়দিন ধরে অসুখ আসলেও হনে নাই। মাঘ আর চৈত মাসে বয়স্ক মানুষেরা বেশি মরে। চাচা 2 মাস দেরি কইরা ফেলাইছে। তাছাড়া আমি কিছু করলে ডাক্তার কাছে ধরা পড়তো না। কাশেম আলীর সন্দেহ তবুও যায় না। নাজের আড়াল থেকে বেরিয়ে মাটির রাস্তা ধরে হাঁটতে লাগলো। নিজেকে বাহবা জানালো, তবে মনটা ফুরফুরে লাগার পরেও সে আনন্দ করতে পারছে না। একেই বুঝি এক ঢিলে 2 পাখি মারা বলে। নওশাদ দৌড়ে এসে তার পথ চলার সঙ্গী হলো। জিজ্ঞেস করলো, ভাই এটা কিভাবে সম্ভব? সকালে তো লোকটা ঠিক ছিল, এখন কিনা সে নেই। মৃত্যু যে কখন কার দুয়ারে করা না রে। তার মানে তুমি কিছু করছো? নাজের নিঃশব্দে হাসল। ভাবছিল নাজের দুর্বল, আমারে হালকা হিসেবে লইয়া ধান খেতে আগুন লাগাইছে। মিল্টন গো রক্তাক্ত করছে। বারবার সাবধান করার পরও বলদের লাহান এমন কাম কেমনে করে মাইনছে? নওশাদ কি বলবে বুঝে উঠতে পারল না। বাকিদের মতো তারও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এজন্যই ভাই তাকে জমির দলিল আনতে পাঠিয়েছিল। আজকের দিনটাই বা বেছে নেওয়ার উদ্দেশ্য কি? কাল নওশাদ এই দেশে ছাড়বে বলেই মাথায় তার অজস্র প্রশ্ন ঘুরতে লাগলো। নাজের কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করলো না। গলা ছেড়ে বলল, বাড়ির যা, বউরে একটু সময় দে। এই বছর তো আর দেশে আইতে পারবি না। কাল কয়টায় পৌঁছতে হইব? যদি কেউ জানতে পারে, ওরা এবার আরো হিংস্র হয়ে যাবে ভাই। হোক, নদীত বাস কইরা কুমিরের লগে লড়াই না করলে বাঁচবে কেমনে? লড়াই? তুমি আমাকে লড়াই করতে দিচ্ছ? বরং এসবের থেকে দূরে রাখার জন্য তাড়িয়ে দিচ্ছ। নাজের চুপচাপ হাঁটতে লাগলো। কিছু দূর গিয়ে হুট করে বলল, তোর বউরে বাপের বাড়িতে রেখে যাইস। এইবারে নিরাপদ না। আমি ভাসুর লাগি, কারে কেমনে সামলামো? বলেছিলাম, রাজি হয়নি। বলেছে বাপের বাড়ি চলে গেলে নাকি আশেপাশের মানুষেরা পিঠ পিছে খারাপ কথা বলবে। নারীদের জন্য স্বামীর ভিটেই সব। তাইলে থাক, আমি বরং তোর ভাবির বাপের বাড়ির মানুষের লগে কথা কমু। ওইখানেই না হয় থাকবো। মাসে মাসে খরচাপাতি যা লাগে পাঠাইয়া দিবি। ভাবির যে অবস্থা, তুমি সারাদিন কাজকর্মে বাইরে থাকো, একা কিভাবে থাকবে? শালিক বাড়িতেই থাকুক, 2 বোন একসঙ্গে মিলেমিশে থাকলে সময় কেটে যাবে। বাড়ির যা, আমি হাট থেকে ঘুরে আইতেছি। অন্ধকার পথের দিকে নাজির হারিয়ে গেলে এক সময় নওশাদ বাড়ি ফিরে এলো। ভেতর ঘর থেকে একাধিক লোকের কথার আওয়াজ ভেসে আসছে। সেদিকে কান্না দিয়ে ঘরে প্রবেশ করল সে। শালিক যেন তার অপেক্ষাতেই এতক্ষণ বসেছিল। জগ থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল। ঘরমাক্ত শরীরে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে বলল, সারাদিন কই আসলেন? বাড়ির কি একটা ঘটনা ঘটে গেল? আমার তো ডর লাগতেছে এখন। তোমার ভয় লাগবে কেন? মানুষ মরলে আমার ডর লাগে। এত বড় বাড়িতে আস্তে একটা মানুষ মরে গেল, আমি একলা একলা থাকবো কেমনে? এই জন্যই তো বাপের বাড়ি চলে যেতে বলেছি। যাবো না। নাস্তর বান্দা নারী। আমনে কাল যাইবেন গা? হ্যাঁ। আমার কান্দ নাইতেছে। তো কান্দ। আপনার লোক একটু সংসার করার সুযোগ পাইলাম না, একটু আদর ভালোবাসাও দিলেন না। আপনি খুব পাষাণ। পাষাণ? তা পাষাণ খেতাব থেকে মুক্তি পাওয়ার জন্য এখন আমায় কি করতে হবে? শালিক মুখ বাঁকিয়ে চলে যেতে চাইল। নওশাদ তাকে যেতে দিল না। খেয়াল করলো মেয়েটার অঙ্গে তার উপহার দেওয়া শাড়িটি ঠাঁই পেয়েছে। শাড়ির আঁচল টেনে ধরল সে। চুলের বেনুনি মুঠোয় নিয়ে বলল, আমি সব করতে রাজি। ঘাড়ে গরম নিঃশ্বাস পড়তেই শালিকের সর্বাঙ্গ খানিক কেঁপে উঠল। আসন্ন ঝড় বুঝতে পেরে খিচ মেরে বন্ধ করে দিল আঁখি। কম্পিত কণ্ঠে বলল, ছাড়েন আমারে, মরা বাড়িতে এখন এত আদিক্ষেতার দরকার নাই। তোমার কেউ মরেছে? আপনার তো মরছে, কষ্ট পান, দোয়া করেন। নওশাদ তাকে সেভাবেই ধরে রাখলো। সমস্ত দূরত্ব মিটিয়ে ঘাড়ে থুতনি ছোঁয়ালো। তার বাবার মৃত্যুর সময় চাচারা কি দুঃখ বিলাস করেছিল? করেনি তো, উল্টে করেছিল আনন্দ উৎসব। তাহলে তার কিসের দুঃখ? বরং তার আজ আনন্দের দিন, আরও একজন খুনির পতন ঘটেছে। মুমিনুল সাহেব বিছানায় অন্যমনস্ক হয়ে বসে আছেন। মর্জিনা স্বামীর জন্য স্যালাইন গুলিয়ে আনলেন। গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, ধরেন, খাইয়া লন। মুমিনুল সাহেব দুর্বল হাতে গ্লাসটি ধরলেন, কিন্তু ঠোঁটে ছোঁয়ালেন না। বললেন, এইসব কি হইতেছে বউ? আমি কিছু ভাবতে পারতাছি না। হঠাৎ একটা মানুষ চোখের সামনে লাশ হয়ে গেল। আমি আর এসবে অবাক হই না। চোখের সামনে কত কিছুই তো ঘটল। সুস্থ মানুষ হিসেবে জমিত গিয়া আব্বাই ফিরে আইলো লাশ হইয়া। নাসরিন বাবু কত ভালো মানুষ আসিল। হ্যাঁ, পোলাপাইন 2টা রাইখা গেল গা। সুবহান ভাইজান রে কতগুলা বছর কষ্ট করলো। বড় বুবুর ভাইপুত্রেও কেউ মাইরা নদীতে ভাসাই দিল। হ্যার ভাইটাও মাসখানেক ধইরা নিখোঁজ।
নাজিরটার খেতে আগুন লাগছে। আইজাবার ভাইজান, আমার মনে হয় এইবারই তো অভিশাপ লাগছে নাজমুনের বাপ। আমার ডর লাগতাছে। আমনে হুজুরের লগে কথা কন, ঝাড়ফুঁক কিংবা মিল্লাদের ব্যবস্থা করেন। তিনটা পোলা আমার, ওই ঘরে হ্যাগো পোলাপেন আছে। আমি চাই না আর কারো কোনো ক্ষতি হোক। স্ত্রীর সঙ্গে দৃষ্টি বিনিময় করার সাহস পেলেন না মুমিনুল শাহ। কি করে তাকে বলবেন এসব কোনো দুর্ঘটনা নয়, নয় কোনো অভিশাপ। এই সবই তাদের পাপের ফল, কারো প্রতিশোধের আগুন, যার সাথে ওতপ্রোতভাবে মর্জিনা বেগমের স্বামীও জড়িত, যাকে তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন। রাত ধীরে ধীরে গভীর হলো, কোলাহল কমে পৌঁছে গেল শূন্যে। সুমা আজ আব্দুল্লাহকে নিয়ে ঘুমিয়েছে বিথি শাশুড়ির ঘরে। পায়ে মালিশ করে দিচ্ছে গরম সরিষার তেল। শিউরে বসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আয়েশা। অন্য ঘরে বদরুল আর পারভেজ শুয়ে আছে। সেই নিস্তব্ধ রাতেই খুলে গেল কাচারি ঘরের দরজা। বৈদ্যুতিক আলোর বদলে জ্বলে উঠল হলদে মোমবাতি। আমিরুল শাহ যে কেদারায় বসতেন সেটা ছিল শক্তপোক্ত সেগুন কাঠের তৈরি। বসার স্থানে শিমুল তুলো গোচা। পূর্বে এখানে বসতেন ফতেহ আলী শাহ। তার মৃত্যুর পর থেকে কেদারাটা আমিরুল শাহর দখলে এসেছিল। হাতলে পেছনে শৈল্পিক কারুকাজ দেখলেই বোঝা যায় আভিজাত্যের জৌলুস ছড়িয়ে আছে। এই কেদারার প্রতি মমিনুল শাহরও ভারী লোভ ছিল, কিন্তু বড় ভাইয়ের সম্মুখে কখনো তা প্রকাশ করেনি। আড়ালে একই লোভ ছিল আরো একজনের, সে হচ্ছে সামিউল। এক পা দুপা করে এগিয়ে এসে কেদারায় বসে পড়ল সামিউল। প্রশান্তিতে চোখ জোড়া বন্ধ করে পিঠ হেলিয়ে দিল পেছনে। হাতলে হাত রেখে দক্ষতার সাথে আঙুল ঘোরাতে ঘোরাতে আচমকা হেসে ফেলল। বন্ধ ঘরে তার সেই হাসি প্রতিধ্বনিত হয়ে বাজতে লাগলো কানে। তখন কত ছিল সামিউলের বয়স? প্রায় 14-15 তো হবেই। কৈশোরের গুরুত্বপূর্ণ সময়, সবই সে বোঝে। মাঝে মধ্যে সিরাজ মামুর সঙ্গে নদীর ধারে বসে চুরুট টানে। বাবা সেসব জানতেন না। ক্ষমতালোভী বাবার পক্ষে অবশ্য তা জানার কথাও নয়। সেই প্রথম সে বাবার আসল রূপ দেখতে পেল। হন্তদন্ত হয়ে বাড়িতে ফেরা বাবার লুঙ্গিতে রক্তের ছাপ দেখে বুঝতে পারল লোকটা একজন খুনি, নিজের পিতার খুনি। ঘৃণা জন্মালো তার মনে। যে নিজের জন্মদাতা পিতাকে হত্যা করতে পারে, সে আর কি না পারে। সামিউল সব দেখেছে, সব শুনেছে, সে সব জানে। দেখেছে প্রিয় চাচির ঘরে পরপুরুষ ঢুকানো মাকে, শুনেছে বন্ধ ঘরে প্রিয় মামার ধারা নির্যাতিত হওয়া চাচির আর্তনাদ, মেজো চাচাকে খুনের চেষ্টা থেকে শুরু করে দলিলে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া সব দেখেছে। তারপরেও খুনি পিতার জন্য কোন পুত্রের মনে ভালোবাসা থাকে? সব তার অভিনয়, ভরসাস্থল হওয়ার অভিনয়। সামিউল হাসতে হাসতে একসময় থেমে গেল। কঠোর হয় তার মুখমণ্ডল। সেও কি খুব ভালো মানুষ? বাবার থেকে কম ছলছাতুরি শিখেছে? বাবার বিশ্বাস জয়ের জন্য সেও তো নষ্ট করে দিয়ে এসেছে চাচাতো ভাইয়ের পরিশ্রমের ফসল। পথে ঘাটে দেখা হলেই হেসে সালাম দেওয়া মিল্টন আর লতিফকে পাষাণের মতো আঘাত করেছে। ব্যবসার মুনাফা থেকে ঠকিয়েছে চাচাকে। এসবের দায় কার? অবশ্যই তার বাবা মায়ের। লোকে বলে রক্ত কথা বলে। অসৎ লোকের ঘরে ন্যাক্কার সন্তান জন্ম নেওয়া বড়ই দুর্লভ। অবশ্য পারভেজটা ভারী বোকা, সে কিছুই জানে না, বোঝে না। এতে সামিউলের লাভই লাভ। সোজা হয়ে বসল সে। টেবিলের ওপর কনুই রেখে গাল ঠেকালো হাতে। লকারের চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, জীবনে কম খারাপ কাম তো আর করেন নাই আব্বা, তাই জান্নাত আমনে পাইবেন না। তয় আম্মারে রাইখা যাওয়াও আপনার উচিত হয় নাই। মহিলারা আম্মা কইতেও আমার গা গোলায়। কি আর করার, অসমাপ্ত কাম মনে হয় আমারই সমাপ্ত করতে হইব। ফের হেসে ওঠে সামিউল। এবার হাসির সাথে তার দেহখানা দুলে ওঠে। আজ থেকে সে শাহবংশের মুখোঠিন রাজা। বিশালী রাজত্ব এত সহজে পেয়ে যাবে তা হয়তো কস্মিন কালেও ভাবতে পারেনি সামিউল। দুই হাত মেলে লোভাতুর দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে মন্ত্রের মতো জপতে লাগলো, এই সবকিছু আমার, শুধুই আমার। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 62 নম্বর পর্ব। যাত্রাপথ লেখনীতে মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা 63। মাত্র দুদিনের ব্যবধানে অদৃশ্য ঝড়ের দাপটে ফরিদার সাজানো সংসার এলোমেলো হয়ে গিয়েছে। মৃত স্বামী আমিরুল শাহর সঙ্গে সঙ্গে জীবনের সব রং যেন হারিয়ে গিয়েছে। নাকের সুন্দর নাকফুলটা অবহেলায় আলমারির এক কোণে পড়ে আছে। সাথে আছে স্বর্ণের একজোড়া বালা, অথচ স্বর্ণ পরতে তিনি কত পছন্দই না করতেন। আব্দুল্লাহ ছুটে এসে দাদির গা ঘেঁষে দাঁড়ালো। আদো আদো কণ্ঠে বলল, দাদি, দাদা কই? মরে গেছে? দেয়ালে হালান দিয়ে মেঝেতে বসেছিলেন ফরিদা। চোখে এখনো অশ্রু শুকিয়ে আছে। সারা রাত ধরে জ্বরে ভুগেছেন। নাতের কথায় সোজা হয়ে বসলেন। দৃষ্টি আচানক হিংস্র হয়ে উঠল।
বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন নিচে। কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, আমার সুখ সহ্য হয় না তগো, এর লেগে আমার জামাইডারে খাইছস, একলা একলা সব ভোগ করতে চাস? কিচ্ছু দিমু না, কাউরে কিচ্ছু দিমু না, সবাইরে জানে মাইরা দিমু। নরম দেহে বেশ ব্যথা পেয়েছে আব্দুল্লাহ, নিচে বসেই কেটে দিল। মায়ের চিৎকার আর ছেলের কান্না শুনে নিজের ঘর থেকে ছুটে এলো সামিউল। বাবার শেষ কাজের পেছনে ছোটাছুটির চক্করে ঠিকঠাক খাওয়া হয়নি। সবে সকালের খাবার খেতে বসেছিল। খাওয়া ছেড়ে উঠে সে ছেলেটাকে কোলে তুলে নিল সে। পেটে হাত বুলিয়ে কান্না থামানোর চেষ্টা চালিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, বয়স তো কম হয় নাই, এত নাটক আয় করতে, এমন ভান করতেছেন যেন আব্বারে কত ভালোবাসতেন। ছেলের কথায় ফরিদা অবাক হলেন। কিছু বলার পূর্বে আব্দুল্লাহকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সামিউল। হাতের কাজ ফেলে বিথি ছুটে এসেছে, ছেলের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বারবার নিষেধ করছি দাদের কাছে যাইস না, দাদের মাথা এখন ঠিক নাই, সেই গেলই। ওরে আমার কোলে দেন, আপনি গিয়ে ভাত খান। আমার পোলার কান্না আমি থামাইতে পারমো, তাই না বাজান? কান্দে না, আয়ু আমরা ঘুরে আহি। বিধি কথা বাড়ালো না। বাপ ছেলেকে ফটক দিয়ে বেরিয়ে যেতে দেখে নিজেও হেসেলের দিকে ছুটল। স্ত্রীকে 2 বেলা উত্তম মধ্যম দিলেও ছেলে মেয়ে অন্তঃপ্রাণ সে। ফরিদার গালমন্দ প্রলাপ বন্ধ হলো না, বরং ছেলের কথা শোনার পর থেকে আরো বাড়ল। শেষে ক্লান্ত হয়ে উন্মাদের মতো কাঁদতে লাগলো। আয়েশা এসে মাকে সামলালো। নাজের বারান্দায় বসে মুড়ি চিবোতে চিবোতে সেই কান্নার শব্দ শুনছে। তার ভেতরে সন্তুষ্টি কাজ করছে, তবে বেশি নয়, সামান্য। যতদিন না এই মহিলাকেও প্রাপ্য কোনো শাস্তি দিতে পারছে, ততদিন পর্যন্ত শান্তি সে পাবে না। মমিনুল শাহ, বদরুল আর সাদ্দাম উঠোনে ক্যাদারায় বসে আছে। কিছুক্ষণ আগে নওশাদের দেশ ছাড়ার সংবাদ শোনার পর থেকে নাজিরের ওপর তিনি নারাজ হয়ে আছেন। চোখে মুখে সেই রাগও স্পষ্ট ফুটে উঠল। মুখ ভার করে বললেন, এত কিছু কইরে ফেললি, অথচ একটাবার আমগো জানাইলি না? পাসপোর্ট তো আর 1 দিন বা 2 দিনে হয় নাই, এর লেগে কি তবে জমি বন্ধক দিছিলি? আমি তো ভাবছিলাম অন্য কিছু। নাজের নির্বিকার ভঙ্গিতে এখনো মুড়ি চিবোচ্ছে, হাত ছেড়ে বলল, কইয়া লাভ কি? টেহা পয়সা দিয়ে তো আর কখনো সাহায্য করতেন না, উল্টে বাগড়া দিতে হাজির হয়ে যাইতেন। মোমিনুল শাহ অপমানিত হলেন। বদরুল দুদিকে মাথা নাড়িয়ে অসন্তোষ প্রকাশ করে বলল, এটা তুমি ঠিক করো নাই নাজির, ময়মুরব্বিকে মান্য কইরা চলতে হয়। তোমরা তোর টিকা আসিলে চাষাগো লাইগা, যা জানেন না তা লইয়া কথা কইেন না দুলা ভাই। প্রত্যেক পরিবারের রাজনীতির মারপ্যাচ থাকে, পারিবারিক রাজনীতি খুবই ভয়ঙ্কর হয়। বাপ ভাই ভাতিজারাও এর সামনে তুচ্ছ। বজরুল মিয়ে গেল। মমিনুল শাহ ভ্রুজুরের মাঝখানে সরু ভাঁজ পড়ল। ছেলেটা মাঝে মধ্যে কিচে বলে বুঝতে পারেন না, আবার ভয়ও হয়। কথা শুনে মনে হয় যেন সব জানতা, অথচ তার জানার কথা নয়। নওশাদ দেশ ছাড়বে বিষয়টাও তিনি মেনে নিতে পারছেন না। আমিরুল শাহর হঠাৎ মৃত্যুতে তার অনেক ক্ষতি হয়ে গেল। এত বছর ধরে মনে মনে কি ফন্দি এঁটে রেখেছিলেন কে জানে। তবুও ইনিয়ে বিনিয়ে বললেন, কাল হঠাৎ ভাইজান মরে গেল, আজ 2য় দিন নওশাদ গেল গা, মাইনসে তো। বাকি কথা তাকে বলতে দিল না নাজের। বসা থেকে উঠে দাঁড়ালো, গোয়ালের দিকে যেতে যেতে বলল, মাইনসের চিন্তা ভাবনায় আমার কিছু আইয়ে যায় না। বড় চাচা এমন কোনো মহান লোক আসিল না যে হের লাইগা বিয়া বইয়া থেকে দুঃখ পাইতে হইব। আমনে বরং নিজের লইয়া ভাবেন, জীবনে কি কি আকাম কুকাম করছেন হ্যার ফর্দ লইয়া বহেন। বউ পোলা পাইন সেই খবর জানে তো। মুমিনুল শাহ বলার মতো আর কথা খুঁজে পেলেন না। কোন অপকর্মের কথা বলছে নাজির? আশেপাশে একবার তাকিয়ে দেখলেন মর্জিনা বা ছেলেরা কেউ আছে কিনা। কথাবার্তা ওখানে সমাপ্ত হলো। বেলা বাড়তে নওশাদ ব্যাগপত্র নিয়ে তৈরি হলো। শালিকের মুখ ভার, অথচ গত রাতেও মেয়েটাকে ভালোবাসা দিতে কোনো কার্পণ্য করেনি সে। গাল টেনে দিয়ে বলল, বেশি না, শুধু 3-4 বছর কষ্ট করো, নিজেদের ভালোর জন্যই তো যাচ্ছি। পৃথিবীর সমস্ত সুখ তোমার কাছে এনে দেব। মায়া মাইনসের সুখ হইতেছে তাকে স্বামী। নওশাদ নিঃশব্দে হাসল। নীলি এভাবে কখনো তাকে বলেনি। কথায় কথায় শুধু তার অপারগতা দেখাতে ব্যস্ত থাকত। দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে আওড়াল, আমরা ভুল মানুষকেই জীবনে বেছে নিই, গুরুত্ব দিয়ে সময় নষ্ট করি। স্ত্রী এবং পরিবারের বাকিদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল নওশাদ। বহু দূর গেলেও জন্মভূমির কথা তার খুব মনে পড়বে। সাথে মনে পড়বে তার ছোট্ট জীবনে কষ্ট দেওয়া মানুষগুলোকেও। তাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য নাজির গেল, সাথে পারভেজ আর মিল্টনও ছিল। মিল্টনের বহুদিনের শখ সামনে থেকে সে বিমানের উড়ে চলা দেখবে, তাই অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে তাদের সঙ্গে।
পারভেজ এসেছে এমনি, বাড়ির পরিবেশ তার ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। বিমান ছাড়তে এখনো ঘন্টাখানেক বাকি। মিল্টন হেসে বলল, ভাই, আমার লেগে কিন্তু সাবান সুনু পাঠাইতে হইব। শুনছি বিদ্যাসের সাবান সুনু গায়ে গত্তরে মাখলে নাকি মাইনসে ধলা হইয়া যায়। তোর জন্য কেন পাঠাবো? পাঠাবো তোর বউয়ের জন্য, এসে যেন মিল্টনের বাচ্চা কাচ্চা কোলে নিতে পারি। মিল্টন ভারী লজ্জা পেল। কি যে কর না ভাই। নাজির বিস্কুট চানাচুরের প্যাকেট কিনে এনে ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, সাবধানে থাকবি, খাওয়া দাওয়ায় অনিয়ম করবি না, নিজের যত্ন নিবি। অযথা কারো লগে আলগা খাতিরের দরকার নাই। দুনিয়ার মানুষ ভালো না, কেমনে অন্যরে ভাইঙ্গা খাইব, অন্যের ক্ষতি করব, সেই চিন্তায় থাকে। এদিককার চিন্তা করিস না, আমি আসি, সব সামলায় নিব। নওশাদ ভিড় থেকে একটু সরে দাঁড়ালো। বড় ভাইয়ের সব কথা মেনে নিয়ে বলল, চিন্তা করতে নিষেধ করলেও আমার চিন্তা হচ্ছে। তোমার জন্য, ভাবির জন্য, শালিকের জন্য। ওদেরকে আমার ভয় হয়, বিশেষ করে সামিউল ভাই আর ছোট চাচাকে। তুমি সাবধানে থেকো, আমি অনেক পরিশ্রম করব, দেখো, সব ঋণ পরিশোধ করে অনেক টাকা পাঠাবো। যত দ্রুত সম্ভব তুমি ওদের থেকে দূরে সরে যেও। বাপের ভিটে বাড়ির কোনো প্রয়োজন নেই ভাই, জীবনের শান্তিটাই আসল। নাজিরের যে চিন্তা হচ্ছে না তাও নয়, তবুও সে কথা ঘোরালো। একসময় সবার থেকে বিদায় নিয়ে ভেতরে চলে গেলেন নওশাদ। দুপুরের দিকে বাড়ির পথে রওনা দিল তারা। বাসে মুখ ভার করে পাশের আসনে বসে আছে পারভেজ। মিল্টন পেছনে কোনই দিয়ে তাকে গুতা মারল নাজির। জিজ্ঞেস করলো, মুখ কটার মতো কইরা রাখছস কেন? বাপের কথা খুব মনে পড়তাছে? নাক টেনে চোখের পানি আটকানোর চেষ্টা করলো পারভেজ। জানালার বাইরে দৃষ্টি রেখে বলল, কি যে হইতেছে কিচ্ছু বুঝতেছি না ভাই। আঙ্গুলকে কেন এমন হইতেছে? কাল সকালেও আব্বারে সুস্থ দেখলাম, খাওয়ার সময় কইলো মন দিয়া কাজকাম শিখ, কয়দিন পর তোর বিয়ে দিমু। দুপুরে আইয়া দেখি আমার সেই সুস্থ সবল আব্বাই হাসপাতালে লাশ হইয়া পইরা রইছে। তাইলে বুঝ, এতদিন আমি আর নওশাদ কত কষ্টে আছিলাম। আমরাও তো শহর থেকে ফিরে বাপের লাশই দেখছি। আমগো সান্ত্বনা দেওয়ার মতো কেউ আসলো না, তখন তো তাও সব আছে। হাতের উল্টো পিঠে চোখ মুছল পারভেজ। নাজির তার কাঁধে ভরসার হাত রাখল। ছেলেটা আসলে সাদাসিধে বোকা কিসিমের, অন্তত বাবা মা ভাই বোনদের থেকে ভালো। নাজির অন্যমনস্ক হয়ে বলল, যেদিন সত্য জানতে পারবি সেই দিন আর কষ্ট লাগবো না, বরং এমন অমানুষের ঘরে পয়দা হইতে বইলা আফসোস করবে। পারভেজ সে কথা শুনল কি শুনল না বোঝা গেল না। দুপুরে রান্নার সময় আজ আর শালিককে হেসেলের আশেপাশেও দেখা গেল না। স্বামীর বিরহে বিছানায় শুয়ে আছে সে। মিস্ত্রি আজ চুমকিকে নিয়ে রান্নাটা সারল। মেয়েটাকে আজকাল কম দেখা যায়, কদিন পর নাকি তার বিয়ে। রান্না শেষে ভাতের হাঁড়ি ঘরে রেখে গোসল সেরে এলো মিস্ত্রি। নামাজ পড়ে ভেজা চুল ঝাড়তে ঝাড়তে জায়ের ঘরে এসে বসল। হাতে চিমটি কেটে বলল, বিয়ের মাস পেরেনি, অথচ স্বামীর বিরহে মেয়েটা দিন দুনিয়া ভুলে বসেছে। তুই কি বুঝবি, তোর জামাই তো তোর কাছেই। তবুও তোর মতো কখনো করিনি। ঢং, সেই দিন না কাইন্দা কাইন্দা নাকের পানি চোখের পানি এক করছস? সেটা তো চিন্তাই করেছি, আমাদের বিয়েও অনেক মাস পেরিয়েছে। যা তো, পেটে চাউ লইয়া ঢং মারাস, আমার তো চাউটাও নাই। ফুপিয়ে উঠল সে। দিয়ে যেতে বললি না কেন? শালিক চোখ বন্ধ করে পড়ে রইল বিছানায়। মিস্ত্রি বার কয়েক তাকে খাওয়ার জন্য ডাকলেও এলো না। নাজমুল শাহরিয়ার বাবার বিশ্রামাগারে বসে আছে। কিছুক্ষণ আগেই তাদের ডাক পড়েছে। চারিদিকে কাগজের স্তূপ দেখা যাচ্ছে, মাঝখানে ছোট চৌকি আর সামনে উঁচু আসন। মুমিনুল শাহ তার ব্যবসায়িক সকল কাজকর্ম হিসাব নিকাশ এখানে বসেই করেন, এমনকি অর্থ কড়ি রাখার লকারও এই ঘরেই। মুমিনুল শাহ এলেন কিছুক্ষণ পর। কেদারায় বসে পানি পান করে বললেন, তোকে আম্মার হাতের রান্ধার জবাব নেই, পেটের কি অবস্থা হয়েছে দেখছস? শাহরিয়ার প্রয়োজনের বাইরে কথা কম বলে হা হু না করে তাড়া দিল। ডাকছিলেন যে আব্বা, গুরুত্বপূর্ণ কিছু কইবেন? সবসময় এত কাম কাম করস কেন? কতদিন পর তগো একলগে পাইলাম। নাজমুলের কি খবর? সারা জীবন কি খেতেই সামলাবি? ব্যবসায় যাওয়ার ইচ্ছা নাই? ছোট ভাইটারে দেখ কত পরিশ্রমী। আমার ব্যবসা বাণিজ্য ভাল লাগে না আব্বা। অসন্তুষ্ট হলেন মুমিনুল শাহ। কেন ভাল লাগে না? অন্যের অধীনে কাম করা পোষায় না। এতকাল তো বড় চাচা আর সামিউল ভাইই সামলাইছে, ফাঁকে আমগো খালি দিছে হুকুম। জানেন তো অন্যের হুকুম আমার সহ্য হয় না। বড় ছেলের জন্য মুমিনুল শাহর ভীষণ মায়া হলো। সামিউলটা সর্বদা বাপের মতো মালিকানা জাহিরে ব্যস্ত থাকে। বললেন, এজন্যই তো কই, দুই ভাই মিলমিশ থাইকা একলগে কাম কর। তোরা এক থাকলে কার সাহস আছে আদেশ দেওয়ার? নাজের নওশাদের দেহস না,
দুই ভাইয়ের কি মিল মোহাব্বত, তগো তেমন হইতে হইব। মেজো ভাইজানে আমার কথা কোনো কালেই তো শুনল না। যদি শুনতো তাইলে হ্যার ওই অবস্থা হইতো, নাকি হ্যার পোলাগো ওই অবস্থা হইতো? আমারেও নত থাকতে হইতো না। আগামী 3 দিন মনে হয় সামিউলে ঘাটে যাইব না। যতই হোক বাপ মরছে, তোরা দুই ভাইয়ে যাবি, নিজেকেও ভাগ বুঝে লইবি। মনে রাখবি সাহগ সবকিছুর উপরে তগো হক আছে। তোরা 3 ভাই, শক্তি বেশি, বুঝছস? নাজমুল সাহারিয়ার মাথা নাড়ল। মমিনুল সাহেব পান চিবোতে চিবোতে আজ ছেলেদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলেন। সচরাচর ছেলেদের খোঁজও তিনি নেন না, তবে অতীত পুনরাবৃত্তি হোক চান না বলেই হয়তো এত সাবধানতা। নাজের বাড়ি ফিরল সন্ধ্যায়, পোশাক বদলে কলের ঠান্ডা পানি দিয়ে গোসল সেরে এলো। বাইরে যত যাই খাক না কেন, ঘরে এসে এক মুঠো ভাত না খেলে তার পোষায় না। মিস্ত্রি খাবার বেড়ে তার অপেক্ষায় বসে আছে। নাজিরের চুল মুছে সামনে এসে বসলো, হেসে জিজ্ঞেস করল, তুমি খাইছ? মিস্ত্রি তার দিকে তাকালো না, ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ। তোমার লেগে একটা শাড়ি আনছি, দেখো তো পছন্দ হয় কিনা। পরে দেখব, আপনি খেয়ে নিন। এমনিতেই যা দুরবস্থা, এখন আবার অযথা এত খরচ করার কি প্রয়োজন? তোমার এইসব লইয়া ভাবতে নিষেধ করছি না। মিস্ত্রি আর উত্তর দিল না। নাজির গতকাল থেকে খেয়াল করছে মেয়েটা তার দিকে ঠিক করে তাকাচ্ছে না, হাসছে না, কথাও নেই কোনো মাধুর্য। হলো কি? ভাত মাখিয়ে প্রথম লোকমাটা স্ত্রীর মুখের সামনে ধরল সে। অদ্ভুত ব্যাপার, আজ আর হা করল না মিস্ত্রি, মুখ ফিরিয়ে নিল। আপনি খান। বসা থেকে উঠে যেতে নিতেই তার হাত টেনে ধরল নাজের। সরাসরি জিজ্ঞেস করল, কি হয়েছে বউ, রাগ করছো কেন? কইছি না অযথা আমার উপরে রাগ করবা না। যদি কোনো কিছুতে খারাপ লাগে সরাসরি আমার আইয়া কইবা, অভিযোগ জানাইবা। তবুও আড়ালে অভিমান জমায় রাখো না, খারাপ লাগে। মিস্ত্রি এবার মানুষটার চোখের দিকে তাকালো, অনেকক্ষণ কোনো কথা বলল না। নাজের খাওয়া থামিয়ে জবাবের আশায় তাকিয়ে আছে। একসময় অধৈর্য হয়ে ফের জিজ্ঞেস করল, কি হয়েছে কও না কেন? শরীর খারাপ লাগে? কাইলি ডাক্তারের কাছে লইয়া যাবো। শরীর তো আপনার খারাপ, শুধু শরীর নয়, সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে। ডাক্তারের কাছে আপনার যাওয়া উচিত। নাজির অবাক হলো, আমি কেন যাবো? শরীর মাথা সবই তো ঠিক, খারাপ কই দেহ? খারাপই, আপনি অসুস্থ একটা মানুষ। আবার উল্টোপাল্টা কথা। সুস্থ মানুষ কখনো মানুষ মানে না। নাজির চমকে গেল। মিস্ত্রি তবুও থামল না, এক নাগাড়ে বলল, এত অভিনয় কিভাবে করতে পারেন? আর কেউ না জানলেও আমি কিন্তু সব জানি। কি জানো? বড় চাচাকে আপনি মেরেছেন। নাজির কি প্রতিক্রিয়া দেখাবে বলবে বুঝতে পারে না। কুচকানো ভ্রুচূড়া আরো কুচকে গেল। জোরপূর্বক হেসে বলল, দিনে ঘুমাও নাই? কে যে কইতাছ? মাইনছের কানে গেলে কি হইব ভাবতে পারতাছ? বেড়াই মরতে বুকের বিষে, ডাক্তারেও সেই কথাই কইছে। আর এই মাইয়াই কয় আমি নাকি মারছি। বুইরা কালে এমন একটু আটটু হয়। খাওয়ায় মনোযোগ দিলে নাজির। মিস্ত্রি নীরবে তারা খাওয়া দেখতে লাগলো। রাগ বেড়ে দ্বিগুণ হলো, শক্ত কণ্ঠে বলল, আমাকে এখন মিথ্যে বলছেন? একটুও লজ্জা লাগছে না? অপরাধ বোধ হচ্ছে না? কখনো নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছেন? আপনাকে দেখে রীতিমতো আমি অবাক হচ্ছি। গলা দিয়ে খাবার আর নামলো না নাজিরের। খাবার ভর্তি থালায় হাত ধুয়ে উঠে গেল। মিস্ত্রি হতাশ হলো। চোখের সামনে একটা লোক কিভাবে এত বদলে যেতে পারে? উদাস কণ্ঠে বলল, আজ অন্ন নষ্ট করছেন, অথচ নিজেই আমায় শিখিয়েছিলেন অন্ন নষ্ট করা পাপ। কোথায় গেল সেসব নীতিবাক্য? কোথায় গেল পাপের ভয়? আজকাল নামাজেও অনিয়ম করছেন, কথায় কথায় মিথ্যে বলছেন। নাজিরের সহ্য হলো না কথাগুলো। এত কথার পিঠে মিথ্যেও বলতে পারল না। বিছানায় বসে পড়ল সে। দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি জানলা কেমনে? তুমি তো। মিস্ত্রি নিচু থেকে উঠে বইল, বিছানায় মুখোমুখি বসে পড়ল। তখন নামার জমিতে বাড়ির দিকে মুখ করে আমি বসেছিলাম। ওখান থেকে ফটক পর্যন্ত সব দেখা যায়। তাই আর কেউ না দেখলেও আপনাকে আমি বাড়িতে ঢুকতেও দেখেছি, বের হতে দেখেছি। আর তারপরে চাচাকে মৃত পাওয়া গেল। মোটামুটি সুস্থ একটা লোক হঠাৎ কিভাবে হার্টের অসুখে মারা যেতে পারে? আর আপনি বা মিলে না গিয়ে হুট করে বাড়ি ফিরে এসেছিলেন কেন? বড় চাচার সাথে বরাবরই আপনার দ্বন্দ্ব। শুধু বড় চাচা নয়, এবারের প্রত্যেকটা মানুষের সাথে আপনার দ্বন্দ্ব। তাই আপনি যে কিছু একটা করেছেন তা নিয়ে সন্দেহের অবকাশ থাকে না। কি করেছেন? ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন? নাজির কিছুক্ষণ চুপ থাকে। কাজল কালো চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে না পেরে দৃষ্টি সরিয়ে নিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে দুদিকে মাথা নেড়ে বলল, আমি ফালাই নেই, এমনি পড়ে গেছে। মিস্ত্রির মনে হয় সামনের লোকটাকে এসে চেনে না।
একে সে বিশ্বাস করে না, ভালোবাসে না। এ অন্য এক নাজির। তবুও সে আজ বলে, শুধু এটাই নয়, আপনি ওই খারাপ মহিলার ভাইকেও মেরেছেন, তাই না? এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন? একা একা তো এত কিছু করা সম্ভব নয়। কে ছিল সঙ্গে? আমাদের বাড়ির কেউ? না, তারা হবে না। সবাই তো হলুদে ব্যস্ত ছিল। তাহলে আপনার ভাই? আজ বোধহয় নাজিরের অবাক হওয়ার পালা। চতুর নাজিরের চতুরতা কিনা শেষমেশ ধরা পড়ে গেল এই পুচকি মেয়ের কাছে। জিজ্ঞেস করল, এইটা জানলা কেমনে? আপনার ভুলের কারণে জেনেছি। আমার ভুল? আপনাকে আমি যতটুকু চিনি, আপনি কথার খেলাপ করার মানুষ নন। বলেছিলেন রুহুল ভাইয়ের হলুদে যাবেন, কিন্তু সময় মতো যাননি। যখন গেলেন তখন আপনাকে অদ্ভুত লাগছিল। চোখে ছিল ভয়। ভয় আপনার সাথে যায় না। সর্বশেষ শার্টের কলারে রক্তের দাগ। জিজ্ঞেস করার পর কি বোকা বোকা সব যুক্তি দিলেন বলুন তো? বাড়িতে ফেরার পর শুনলাম ওনার নিখোঁজের সংবাদ। এরপরেও কি আর কিছু বোঝার বাকি থাকে? মিস্ত্রি থামল, চোখ ভিজে উঠেছে তার। পুনরায় বলল, আমায় কি এখনো বাচ্চা মনে করেন? হ্যাঁ, বয়সে অভিজ্ঞতায় হয়তো আমি আপনার হাঁটুর সমান, কিন্তু শাহবাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার বয়স অনেক আগেই বেড়ে গেছে। এখানে এসে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। সাংসারিক প্যাচ শিখেছি, নিজেকে রক্ষা করতে শিখেছি, সংসার সামলাতে শিখেছি, আপনাকে বুঝতে শিখেছি। এই যে দেখুন, আপনার সন্তানও গর্ভে ধারণ করে বসে আছি। এত কঠিন কাজ কি ছোট মানুষরা করতে পারে? মা বলে মেয়েদের শারীরিক এবং মানসিক বয়স বাড়ে বিয়ের পর, সংসারের জাতাকলে পড়ে। আমারও তো বেড়েছে। কথাগুলো বলতে বলতে স্বামীর হাতটা টেনে ধরে নিচের গর্ভে ছোঁয়ালো সে। নাজিরের শরীরটা যেন খানিক কেঁপে উঠল। নারীদের মাতৃত্ব জেগে ওঠে গর্ভে সন্তানের উপস্থিতি টের পাওয়ার পর থেকে, আর পুরুষদের পিতৃত্ব জেগে ওঠে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে বুকে জড়িয়ে ধরে। কিন্তু নাজিরের ক্ষেত্রে তা ভিন্ন। স্ত্রীর গর্ভে নিজের সন্তান আগমনের সংবাদ শোনার পর থেকেই সে বেপরোয়া গম্ভীর হয়ে উঠেছে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। মিস্ত্রি তার হাতটা ছাড়ল না। নিজের আরেকটা হাত স্বামীর গালে রেখে বলল, বিশ্বাস করুন, আপনার সাথে পাপ শব্দটা একদম যায় না। সোহেলের ঘটনা ভিন্ন। সেদিন ওই বাজে পরিস্থিতিতে না পড়লে আমি কখনো তাকে আঘাত করতাম না, আপনাকেও করতে দিতাম না। কিন্তু এখন যা করছেন তা অনুচিত। সবাই যখন জানতে পারবে। সেসব ছাড়ুন, আমাদের সন্তান বড় হয়ে যখন জানতে পারবে তার বাবা কাউকে খুন করেছে, তখন তার মনের ওপর কি প্রভাব পড়বে ভাবতে পারছেন? আমি আপনাকে হারাতে পারবো না। আমাদের সামনে এখনো গোটা জীবন পড়ে আছে। আপনার সাথে আমার সংসার করা বাকি, শেষ নিঃশ্বাস পর্যন্ত একসঙ্গে পথ চলা বাকি। আপনি আমার সেই স্বপ্ন ভাঙতে পারেন না। কেঁদে ফেলল মিস্ত্রি। নাজির তাকে নিজের বুকের মাঝে আগলে নিল। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলল, আমার অর্ধেক জীবন গেছে আমার বাপের দেখভাল আর ভাইয়ের স্বপ্ন পূরণের পিছে। বাকি অর্ধেক শুধু তোমার আর আমগো সন্তানের। এই জীবনে আমি আমার মায়ের লাইগা ঘৃণা ছাড়া কিচ্ছু করতে পারি নাই। যখন সত্য জানছি তখন কেমনি মুখ ফিরিয়ে নেই কও তো? প্রতি পদে পদে ওরা আমারে ভাঙতে চাইছে। কখনো আমার বাপরে আঘাত কইরা, কখনো আমার বউরে আঘাত কইরা, আবার কখনো আমার খামার ফসল নষ্ট কইরা। তুমি কিচ্ছু জানো না। তুমি জানো না আমি কত কষ্টে হ্যাগো মাঝে বড় হয়েছি। তুমি জানো না একবেলা খাওয়ান জোগানের লেগা কত পরিশ্রম আমি করছি। তুমি জানো না আমার খারাপ দিনে কেউ আমার মাথায় হাত রাখার মতো আসছিল না। কেউ আসলো না আমার কথা শোনার। ওরা নিজেরা অন্যায় কইরা তোমার দাদারে এত বছর ধরে আমগো কাছে অপরাধী করে রাখছিল। আমি যদি ওগরে শেষ না করতাম তাইলে ওরা আমগো শেষ করে দিত। আমগো সংসার বাচ্চা সব শেষ করে দিত। বাপ স্বামী হইয়া এসব আমি কেমনে শেষ হইতে দেই কও তো? তুমি না বুঝলে আমার আর কেটাই বুঝবো বউ? নাজিরের কষ্ট মিস্ত্রি উপলব্ধি করতে পারে। তাও কষ্ট হয়, তবুও পাপ যেন মেনে নিতে পারে না। সে চায় না তার স্বামীর কোনো বিপদ হোক, খুনি অপবাদ গায়ে লাগুক। দাদা জানতো নাজির সার পরিশ্রম, সততা, প্রতিবাদের ভাষা দেখে মিস্ত্রিকে তার হাতে তুলে দিয়েছিলেন। মিস্ত্রিও সেসব কারণে বিরক্তিকর লোকটার প্রেমে মজেছিল, ভরসা করেছিল, পড়েছিল সংসারের মায়ায়। কিন্তু আজ কি হচ্ছে এসব? শক্ত করে স্বামীকে জড়িয়ে ধরল মিস্ত্রি, বলল, দুনিয়ার ভার নিজের কাছে নিয়েন না। দুনিয়া আল্লাহর হাতে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তারা অন্যায় করলে আল্লাহ তাদের বিচার করবেন। আল্লাহ ন্যায় বিচারক। আপনি তাদের শাস্তি দেওয়ার কে? কে বা শাস্তি দেবেন? মৃত্যু? কেউই তো অমর নয়। আমি, আপনি সবাই একদিন মৃত্যুবরণ করব। তাহলে? নানা বলতেন, অন্যায় বা মিথ্যে কখনো চাপা থাকে না। তুমিও যদি অন্যায়কারীর মতো আচরণ করো, তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো?
সে অধম বলিয়া কি তুমি উত্তম হইবে না? প্রয়োজন হলে এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাব। আব্বা তো বলেছে যে কোনো সমস্যা হলে সাহায্য করবে। তবুও আপনি পাপ থেকে বেরিয়ে আসুন। নিজের হাতে রক্ত তুলে নেবেন না। আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। আমি জানি আপনি বিশ্বাসী। এখনো বেশি দূর যাননি। দয়া করে এখানেই থেমে যান। তওবা করুন। আল্লাহ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই। তিনি তো ক্ষমাশীল। তবুও এভাবে জীবনটা নষ্ট করবেন না। এই জীবন শুধুই আল্লাহর আমানত। আমি আপনাকে কখনো ঘৃণা করব না, ঘৃণা করতে পারবো না। আব্বা আর ছোট ভাইজানের পর আপনি একজন যাকে আমি খুব ভালোবাসি, ভরসা করি। নাজির হতভম্ব হয়ে বসে রইল। সহধর্মিণীর কথায় আজ তার অহমিকার প্রাচীর যেন ভেঙে চুরমার হয়ে গেল। উপলব্ধি করল এত গভীরভাবে কখনো সে ভাবেনি। সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চায়নি। এতদিন শুধু প্রতিশোধের নেশায় মত্ত ছিল। প্রতিশোধ আসলে কি? কি আছে এতে? মানুষ কি আদৌ কারো ন্যায্য বিচার করতে পারে? শুধু মৃত্যুই কি অন্যায়ের শাস্তি? এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 63 নম্বর পর্ব। যাত্রাপথ লেখনীতে মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা 64। বৈশাখের কড়া রোদে গৃহস্থ বাড়ির ধানের কাজ শেষ হয়ে জ্যৈষ্ঠের আগমন ঘটেছে। আম কাঁঠাল পাখার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। লতিফ মিল্টন এখন সুস্থ। ধান মিলে তাদের প্রচুর ব্যস্ততা। নাজিরের সুযোগ বুঝে কম দামে বছরের জন্য কয়েক মণ চাল কিনে রেখেছে। সংসার তো চালাতে হবে। আমিরুল শাহর 40 গতকাল শেষ হয়েছে। তবে শাহবাড়ির ভেতরে শান্তি নেই। তার সাথে যেন মাটির নিচে চাপা পড়েছে। ফরিদা আগের তুলনায় শান্ত হয়ে গিয়েছেন। সংসারের সর্বে সর্বে এখন বিথি। দিন দিন নিজেকে বড় কিছু মনে করছে। শান্তশিষ্ট সামিউলেরও অনেক পরিবর্তন হয়েছে। যখন তখন মেঘের মতো গর্জে উঠছে। গত রাতেও বাড়িতে প্রবেশ ঘটেছে আজে বাজে লোকের। শোনা গিয়েছে হাসির শব্দ। বাইরের আড্ডা এখন ঠাঁই পেয়েছে ঘরে। তার পাশাপাশি চাচার সাথে দুদিন পর পর ব্যবসায়িক কাজকর্ম নিয়ে ঝামেলা তো লেগেই আছে। মুমিনুল শাহ এতে অতিষ্ঠ। বাপকে সহ্য করেছেন বলে ছেলেকেও সহ্য করবে নাকি? যে কোনো সময় ঝড় আসতে পারে। নাজির তাদের সেই ঝামেলার আগে পাচ্ছে কোথাও নেই। এক ফাঁকে আমিরুল শাহ থেকে প্রাপ্য জমির কিছু অংশ নওশাদের নামে রেজিস্ট্রি করে দলিল নিরাপদ স্থানে সুরক্ষিত করে রেখেছে সে। তাই এসব নিয়ে চিন্তার প্রয়োজন নেই। তবে তার চিন্তা অন্য জায়গায়। গতকাল উঠোন ঝাড়ু দিতে গিয়ে মরিচ গাছের নিচে একটা তাবিজ, ভিন্ন ভাষায় লেখা ছোট্ট একটা কাগজ আর কিছু মেয়েদের চুল পেয়েছিল শালিক। সেটা দেখেই মর্জিনা বলে উঠলেন, এইসব দিয়া তো কালাজাদু করে। আমগো বাড়িত কইতে আইলো। তৎক্ষণাৎ সেগুলো নিয়ে মসজিদের ইমামের কাছে গিয়েছিল নাজির। মর্জিনার কথাই ঠিক। হুজুরও বললেন, সূরা উল্টা কইরা লেখা। মাইয়া লোকের চুল দেখা যায়। কাউরে নিশ্চিত সন্তান নষ্ট করার বান মারা হয়েছে। তুমগো বাড়ির পতি কেডা? আমার বউ। কোনো অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছো? নাজির ভাবার জন্য সময় নিল। কিছুদিন ধরে মেয়েটা ঠিক মতো খায় না। মেজাজ খিটখিটে। তার সাথে ঠিক করে কথা বলে না। সেই দিনই তো বলেছিল পেট ব্যথা করছে। সব শুনে হুজুর পানি পড়া আর রুকাইয়া করার পরামর্শ দিলেন। নাজির নিশ্চিত বড় চাচি ছাড়া এই কাজ আর অন্য কারো নয়। এই মহিলাকে সে অনেকদিন আগে ভোরবেলায় তাবিজ হাতে ফিরতে দেখেছিল। এক হাতে লুঙ্গি উঁচিয়ে কলা খেতে খেতে গিয়ে বাড়ির পথে ধরল নাজির। ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই ভালো মেজাজখানা বিগড়ে গেল। আজকাল কিছুতেই সে মেজাজ ঠিক রাখতে পারছে না। মাচায় গোল হয়ে বসে কয়েকজন লোকের সাথে বিড়ি খেতে খেতে তাস খেলছে সামিউল। ওদিকে বাড়ির নারীরা দুপুরে রান্না চাপিয়েছে চুলায়। লোক তিনটে খেলার ফাঁকে তাদের দিকে তাকাচ্ছে, বিশেষ করে শালিকের দিকে। ওখান থেকে খোলা রান্নাঘরের চুলা পর্যন্ত ভালো করে দেখা যায়। মিস্ত্রি ভেতরে থাকায় তাকে দেখা যাচ্ছে না। নাজির গলা খাকারে দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। কলার খোসা চুলার ধারে ফেলে হেঁটে চলে গেল মাচার কাছে। গম্ভীর কণ্ঠে বলল, ভর দুপুরে কোন ভদ্রলোকের বাড়ির মাইনসে এমনে আড্ডা দেয় ভাই? মায়া লোক তো একটু হাঁটতে চলতেও পারতাছে না। লোকগুলোর মধ্যে একজন সামিউলের সমবয়সী, বাকিগুলো ছোট। তবে এই গ্রামের নয়, বাজারের দিকের। গ্রামের হলে এখানে এসে বসে থাকার মতো দুঃসাহস পেত না। সামিউল বিরক্ত হয়ে বলল, তোর কি জানতে? আমার অনেক কিছু। এ ভাই, আপনারা জানতো মন মেজাজ এমনিতেই ভালো না। বাড়িত মেয়ে লোক আছে, আর কখনো যাতে ত্রিসীমানায় না দিহি। এইটা আড্ডা ফুর্তি করার জায়গা না। জান, নাজিরে তো চিনিনি।
না চিনলে আশেপাশে খবর নিয়েন। এসব ফাত্রা আমি পছন্দ করি না। কত মাইন ছেড়ে যে পিড়াইছি। একজন মনে হয় রেগে গেল কথাটায়। লোকটার নাম কাদের। বলল, তোর ভাই কি আমাকে হুমকি দিতেছে সামিউল? বাকিরাও একসঙ্গে বলল, বাড়ির ডেকে না অপমান। সামিউল এবার চটে গেল। মাতব্বরি দেখাবি না নাজির। তুই খাওয়ার কেডা? আমার যার ইচ্ছা তারে বাড়িতে আনমো, কি করবি কর। তুমি আনার কেডা? বাপ মরছে মাসখানেক হয়েছে, তার মধ্যে নিজেরে বাড়ির কর্তা মনে করো? এইসব অন্তত আমার সামনে চলবো না। আমি তোমার বাপরেও মানি নাই। তুমি তো কোন স্যাটের বাল। এই ভুল দ্বিতীয়বার করো না। আপনারা এখনো বয়ে রয়েছেন কেন? যান। লোকগুলো গম্ভীর দৃষ্টিতে সামিউলের দিকে তাকিয়ে চুপচাপ বেরিয়ে গেল বাড়ি থেকে। সামিউল তাদের পিছু ডাকলেও সাড়া দিল না। শেষে রাগ সামলাতে না পেরে তেরে এসে কয়েকটা গালি দিয়ে বলল, বেশি বার বাইরে গেছস? আমারে আমার বাপ মনে করছস? এ ভিটে সারা তোর আর আছে কি? আশেপাশে সব আমগো, কর্তাকেরই ফলাইতে আসিস না। নাজের ঘাড় চুলকে হাসল। তুমি কেডা? নিজেরে বাপের থেকে বড় খেলোয়াড় মনে করো? হনো, এত উজাইও না। ব্যবসায় মন দাও, শান্তি বজায় রেখা চলো। কোনটা কার তা সময় হইলেই দেখা যাইব। রাগে কাঁপতে কাঁপতে নাজিরের শার্টের কলার টেনে ধরল সামিউল। জাহিদ দৌড়ে গিয়ে মাকে ডেকে আনল। আমা, নাজির ভাই আর সামিউল ভাইয়া কাজে লাগতেছে। মর্জিনা ঘর থেকে দৌড়ে এলেন। রান্না বান্না পুত্রবধূ শিউলি করছে। এমন দৃশ্য দেখে দাঁতে দাঁত পিষে বললেন, এসব কি সামিউল? তুই না বড় ভাই? বড়রা এমন করলে ছোটরা কি করবো? সার ওরে। সামিউল একই ভঙ্গিতে বলল, আদব শিখাইতেছি চাচি। রান্নাঘর থেকে মিষ্টি বেরিয়ে এলো। কিছু বলতে গিয়ে থেমে গেল। কি বলবে সে বড়দের মাঝখানে? চেঁচামেচিতে ভেতর থেকে নাজমুল মুমিনুল শাহ বেরিয়ে এলো। নাজিরের চোখ চিকচিক করছে। মৃদু হেসে আচমকা সিংহের মতো থাবা দিয়ে ধরল তার কলার টেনে ধরা চাচাতো ভাইয়ের হাতটা। মুচড়ে ধরে বলল, তোমার বাপ মা মামা চাচার থেকে অনেক আদব শিখছি। তোমার আর শেখানোর দরকার নাই। কইছিলাম কামে মন দাও, তা না। আইস আমার লগে ঝামেলা করতে সুপার মাছের দুইটা দিয়ে দিলে কি করবা? সামিউল ব্যথা পেল, কিন্তু প্রকাশ করল না। দাঁতে দাঁত পিষে হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। সে ছোট থেকে বাবা মায়ের আদরের সন্তান ছিল। কখনো কাঁধে চালের বস্তা তুলেছে কিনা, কুড়াল দিয়ে খড়ি কেটেছে কিনা সন্দেহ। বিপরীতে নাজিরের জীবনে সব কাজই করেছে, তাই তার শক্তির সাথে না পেরে ওঠাই স্বাভাবিক। চেঁচামেচিতে ফরিদারও ঘর থেকে বেরিয়ে এসেছে। ছেলের কাণ্ড দেখে চিন্তিত হয়ে বললেন, কি শুরু করছিস তোরা? সামিউল, বাবা মার ও লোকে লাগিস না, ঘরে আয়। সামিউল মায়ের কথা শুনল না। আজকাল মাকে সে এড়িয়ে চলে। কথা বলতে এলেও না শোনার ভান করে থাকে। আপনি সাইয়া দেখান কি? যান 2 তারিখে ছুটান। বাড়ির 2 দিন পর পর রঙ্গ দিলে চলে, পাপের বাড়ি। মুমিনুল শাহ দৃশ্যটা বেশ উপভোগ করছিলেন। মনে মনে তো কখন থেকেই বলছেন, দে তুই খা, অনেক উজাইছিল। তোর বাপরে তোষামত করে চলছে দীক্ষা তোরেও কর্ম, নাজিরি তোরে শায়েস্তা করতে পারবো। কিন্তু স্ত্রীর ধমকে কিছুটা লাফিয়ে উঠলেন তিনি। মনক্ষুণ্ণ হয়ে সেদিকে যেতে যেতে ছেলেদের উদ্দেশ্যে বললেন, আমি নাজিরের ধর্ম, তোরা ওই পাটারে ধরিস। তারপর 3 জন মিলে তাদের দুজনকে আলাদা করলো। অবশ্য নাজিরকে সরাতে ততটা ঝামেলা হলো না, এমনিতেই সে ছেড়ে দিয়েছে। সাইমুল চিৎকার করে বলল, এটা ভালা করলি না নাজির? আমি আর কবে ভালা করি? এই বাড়িতে এসব আটা চলবো না। ভেটে তোমার একলার না। আর কখনো পরপুরুষ ঢুকাইতে দেখলে পাছা লাল করে দিব। সাহস কত, আমারে ক্ষমতা দেখাইতে আইছে। সেখানে আর দাঁড়ালো না নাজির। ঘরের দিকে হাঁটা ধরল। স্ত্রীকে দেখে ধমকালো, কিছু হইলেই দৌড়াইতে হইব কেন? ভেতরে যাও। মিস্ত্রি কোনো প্রতিক্রিয়া দেখালো না। রান্নাঘরে গিয়ে বসে রইল। তরকারিতে ঝোল দিয়ে ঢাকনা চাপালো শালিক। নতস্বরে বলল, এই বাড়ির মানুষ দিয়ে আসলে 2 নম্বর। বড় চাচাটা অক্কা পাওয়ার পর থেকে কাইচে লেগেই থাকে। মিস্ত্রি বিপরীতে চুপ রইল। আজকাল কথা বলতে তার ভালো লাগে না। সবকিছুর উপর থেকে মন উঠে গিয়েছে। দুপুরের রান্না আর গোসল সেরে ঘরে এলেন মর্জিনা। চুল ঝাড়তে ঝাড়তে ডেকে বললেন, বউ, বাদ ভাইরা ফেলাও। আচ্ছা মা। শাশুড়ির আদেশ পেতেই খাবার ঘরে ছুটল শিউলি। ভীষণ ভয় পায় কিনা। মর্জিনা একেবারে উঁচু করে এসেছেন। সর্বপ্রথম জোহরের নামাজ পড়লেন। কোরআন পড়েন ফজর শেষে। রোজ 1 পারা করে না পড়লে তার হয় না। জায়নামাজে গুছিয়ে রেখে স্বামীর উদ্দেশ্যে বললেন, বয়স তো কম হয় নাই, আর কবে নামাজ কালাম পড়বেন? সময় থাকতে থাকতে ভালো হইয়া যান কইয়া দিলাম। মা যায় 20 বউ। ঢং কোনো কামই তো করেন না,
এতকাল ভাইয়ের পিছনে ঘুরছেন, আর এখন ভাইপুতের পিছনে ঘুরতে হইব। বাবা গো বাবা, পোলার কি তেজ! কবে কবে এই তেজ জন্মাইল? বাড়িরে পল্লি বানাইতে চায়। কয়দিন ধরে খালি দেখতাছি কত বড় সাহস, আইসে নাজিরের গায়ে হাত দিছে। কাল আমগো নাজমুল শাহরিয়ারের গায়ে হাত দিতে আইব। হুট কইরা পাখনা গজাইলে উলু পোকাও নিজের পক্ষী মনে করে। ওর অবস্থাও হয়েছে তেমন। উঠতে দাও, যখন পাখনা ঝরব তখন আর চাইলেও উঠতে পারবো না। ওর বাপেও এমন উড়াই উঠছিল। তাও ঠিক, গাছই তো খারাপ, ফল আর কেমনে হইব ভালা। বড় জন দেখতাম একেবারে চুপ হয়ে গেছে। নাটক নাকি হাসাই বুঝি না। এই মহিলার শয়তানি আমি ছাড়া আর কেটাই জানে। আমার তো সেই কবে থেকে সন্দেহ হয়। কি সন্দেহ? আব্বারে ওরাই মারছে। ভ্রুয়ের মাঝখানে ভাঁজ পড়ল মুমিনুল স্যার। সোজা হয়ে বসলেন, জিজ্ঞেস করলেন, কেন সন্দেহ হয়? কারণের অভাব নাই, আপনার হয় না? মুমিনুল শাহ উত্তর দিলেন না। ও ঘর থেকে খাওয়ার জন্য পুত্রবধূর ডাক এলো। কথাটা এড়িয়ে যেতে তিনি দ্রুত স্থান ত্যাগ করলেন। দুপুরের খাবার আজ নাজিরকে একা একাই খেতে হয়েছে। শালিককে সে আগেই বলে দিয়েছে, ভাসুর সেবা করার কোনো প্রয়োজন নাই, নিজের মতো থাকো, খাও, এইটা তোমারই বাড়ি। তাই রান্নাবান্না শেষে খাবার খেয়ে ঘরে চলে যায় শালিক। মিস্ত্রি গোসল সেরে বিছানায় শুয়ে আছে। দুপুরে এখনো খায়নি। নাজির খাওয়া শেষে সঙ্গে করে স্ত্রীর জন্য খাবার বেড়ে নিয়ে এলো। এক পেশে শুয়ে থাকায় শাড়িটা সামান্য অগোছালো হয়ে উদর উন্মুক্ত হয়ে আছে মিস্ত্রির। নাজিরের তর্জনী আঙুল দিয়ে সেখানে জোরেই খোঁচা দিল। আইজ আবার কোন ঠং, খাইবা না? কাপড় ঠিক করে মুখ ঘুরিয়ে নিল মিস্ত্রি। নাজিরেতে বিরক্ত হলো। বিয়া করাটাই জীবনে বড় ভুল আছিল। প্রত্যেক দিন খাওয়ার সময় মুখ ফুলে রাখে। মান ভাঙাও, খাওয়াইয়া দাও, রাত দুপুরে বুকে লইয়া সোহাগ করো, আবার গাধার মতন খাটো। আল্লাহ, এই রাখছিলা এই অভাগার কপালে? উড়ো, তোমারে লইয়া আমার চিন্তা নাই। আমার চিন্তার বাক্স ভর্তি মিষ্টি লইয়া আমার বাস্তাটা না খাইয়ে রইছে, অসুখ হইব। মিস্ত্রি উঠে বসল, হাতের উল্টো পিঠে চোখ মুছে নাক টেনে বলল, খারাপ লোক। আচ্ছা যাও, অপ্রয়োজনে আর কখনো কারো লোকে ঝামেলা করবো না, কারো গায়ে হাত তুলবো না, খুশি? সেই দিনের পর থেকে অযথা কাউরে একটা গালিও দেই নাই। মিথ্যুক, বিশ্বাস করি না আপনাকে। কোন দিন করছো? তোমার বিশ্বাস তো নড়বড়ে। ভাত মাখিয়ে মুখের ভেতরে ঠেসে দিল নাজির। রাগ চেপে রেখে খেতে লাগলো মিস্ত্রি। এই নতুন কিছু নয়, বিয়ের পর থেকে এমন হয়ে আসছে। মুখ ভার করে দুর্বল কণ্ঠে বলল, আমার আর এই বাড়িতে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসছে। মনে হয় আশেপাশে সবাই খারাপ, খুব ভয় হয়। কি বলবে ভেবে পায় না নাজির। খাওয়ানো শেষে মুখ মুছিয়ে চুপচাপ উঠে যায়। সেদিন বিকেলে বাড়িতে এসে উপস্থিত হন কাশেম আলী। নাজির বাইরে যাবে বলে বারান্দা থেকে সবে নেমেছে। শ্বশুরকে দেখে অবাক হল না সে। বাড়িতে বিশেষ কিছু রান্না হলে মাঝে মধ্যে ভদ্রলোক টিফিন বাটিতে করে মেয়েকে দিয়ে যান। নাজির সালাম দিল, আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শ্বশুর আব্বা, তা হঠাৎ কি মনে কইরা? কাশেম আলী সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছস প্রিয় জামাই? সবসময় আলহামদুলিল্লাহ। ঘটনা তো একটা ঘটে গেছে বাপ। একটু আগে আমগো তালেবের মাইয়া হইছে, তাই আম্মাই মিস্ত্রি আর শালিকরে বাড়ি লিয়ে যেতে পাঠাইল। আলহামদুলিল্লাহ, ভালা খবর। তাল মিস্ত্রি, দেহ তোমার আব্বাই আইছে, আমনে ভেতরাইয়া বসেন। এখন বস যাইব না, রুহুল রে মিষ্টি আনতে হাটে পাঠাইছি। মাসুম তো ভাতিজির কাছ থেকে নড়তাছেই না। নাতিন রে এখনো ঠিক কইরা কোলে লইতে পারি নাই। কানে আসান দিতে তালেব লইয়া গেল। স্বামীর ডাকে মিস্ত্রি ছুটে এলো ঘরের বাইরে। নাজির ধমকালো, দৌড় মারলা কেন? মিস্ত্রি সে কথার উত্তর দিল না। সব কথা ঘরে বসে এসে শুনেছে। আনন্দিত কণ্ঠে বলল, একটু দাঁড়াও আব্বা, আমি তৈরি হয়ে আসছি। মিস্ত্রি ঘরে চলে গেল। শালিকও বেরিয়ে এলো। কাশামানি তার উদ্দেশ্যে বললেন, তুইও একটু তাড়াতাড়ি তৈরি হ মামা। সেও মাথা নাড়িয়ে চলে গেল। এবার কাশামানি জামাতাকে বললেন, তুইও কিন্তু আইয়া পড়িস, রাইতে থাকবি, ফুফা হিসেবে দায়িত্ব আছে না? পরে যাবো না হয়, সবসময় খালি বাহানা। ও একটা কথা, দাদের একটু কোয়েন আমার বউডারে রুকাইয়া আর ঝাড়ফুঁক করে দিতে। আমি তো এত কিছু বুঝি না, তাও হুজুরের থেকে পানি পড়া আইনা খাওয়াইছি, নিজে টুকটাক সুরা পুইরা ফু দিছি। ওর আবার কি হয়েছে? তেমন কিছু না, কয়দিন আগে তাবিজ পাইছিলাম, পোয়াতি মাইয়া, তাই আর কি। বিস্তারিত কিছু জানালো না নাজির। ভেতর থেকে ক্যাদার এনে শ্বশুরকে বসতে দিল। কিছুক্ষণ আগে গাছ থেকে ডাব পেরেছে জাহিদ, সেখান থেকে বড় একটা ডাব কেটে হাতে ধরিয়ে দিয়ে বলল, খাইতে থাকেন, আইতেছি আমি।
ঘরে চলে এলো নাজির। এইটুকু সময়ের মধ্যে কি কি ভেবেও ফেলল। বরাবরই তার মস্তিষ্ক একটু দ্রুত চলে। মিস্ত্রি বোরখা পরে তৈরি, এখন শুধু ব্যাগ গোছাচ্ছে। নাজির নিজ থেকে বাদ বাকি পোশাক, প্রয়োজনীয় সব জিনিসপত্র তাতে ভরে দিল। তার কাণ্ড দেখে মিস্ত্রি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি করছেন এসব? একেবারে চলে যাচ্ছে নাকি? কয়দিন তো থাকবা। সব লাগবে না। রাখবো। মিস্ত্রি আর কিছু বলতে পারল না। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল স্বামীর কাণ্ড। ব্যাগ গোছানো শেষে আচমকায় সে স্ত্রীকে জড়িয়ে ধরল। মিস্ত্রি অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, কি করছেন? মাথা গেছে? অন্যরা মাসের পর মাস বাপের বাড়িতে বেড়ায়, অথচ আমি দুদিনের জন্য যেতে পারি না। রাতে তো আসবে নাকি? নাজির উত্তর দিল না, কপালে চুমু দিয়ে বলল, নিজের যত্ন নিও। আমার থেকেও আমগো সন্তান এখন বেশি গুরুত্বপূর্ণ। তার ক্ষতি হইব এমন কিছু কইরো না। লোকটার কাণ্ড কারখানা দেখলে মাঝে মধ্যে সে অবাকই হয়, তবুও মাথা নাড়ল। তারপর বিদায় নিয়ে বাবার সাথে চলে গেল। সাথে ছিল শালিকও। আতর ঘরে শুয়ে আছে পলি, সদ্য ভূমিষ্ঠ কন্যা মায়ের পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রাতের মধ্যেই সবাই বাড়িতে পৌঁছে গিয়েছে। কাশেম আলী আর নজরুল আলম এতক্ষণ আশেপাশে মিষ্টি বিতরণ করেছেন। মিস্ত্রি পরিষ্কার হয়ে ভাবির পাশে এসে বসল। ভাতিজির দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, কন্যার জননী হয়ে কেমন লাগছে ভাবি? পলি হাসল, ভালাই লাগতেছে, তবে ভাবছিলাম পোলা হইব। সুজন ভাইজানের প্রথম মেয়ে হয়েছে, বড় ভাইজানেরও হয়েছে। আমাদের বাড়িতে ভাইয়ে ভাইয়ে কত মিল দেখেছ। চাচারাও প্রথম ছেলে, আবারও প্রথম ছেলে। ওদিকে 3 ফুফুর আবার প্রথম সন্তান মেয়ে, কি মিল! আমার তো শখ আছিল তোমার আর ফাহমিদার মাইয়া হইলে আমার পোলার বউ কইরা ঘরে তুলমো। এখন কি হইব? শখ আর পূরণ হইল না। হায় হায়, এক ছেলের 2 বউ! হ্যাঁ, ভালোই হইতো। মিস্ত্রি হেসে ফেলল। পলিটা জাতা, কিছুক্ষণ আগে নারী ছেলে সন্তান জন্ম দিয়েছে, অথচ এখনো মুখটা বন্ধ হয়নি, বকবক করেই যাচ্ছে। বাবা হয়ে তালেবের আনন্দ যেন দেখার মতো। পলি আর তার মেয়েকে ঘরে নিয়ে যাওয়া হলো। তালেব এর মধ্যে মেয়ের নামও ঠিক করে ফেলেছে। মেয়ের নাম বেলি। রাতে সেই ঘরে আর কাউকে ঢুকতে দেওয়া হলো না। সৈয়দুন্নেসাও তাদের বিরক্ত করতে সবাইকে নিষেধ করে দিলেন। বউটাও তো অসুস্থ। মিস্ত্রি দাদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। বৃদ্ধা নাতনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন, চোখের নিচে কালি পড়ছে কেন? ঘুমাস না? ঘুম আসে না, এলেও মাঝরাতে বাজে স্বপ্ন দেখে ভেঙে যায়। পেটে পোলাপাই নড়ে না? না তো, নড়ে নাকি? হ, তোর কয় মাস জানি? ফাহমিদার নাকি অনেক নড়ে। হরি কোনো হ্যানে যাইতে দেয় না। ওর ভাগের হরিটা ভালা পড়ছে নাকি খারাপ বুঝতে পারি না, তো একটু কুসংস্কারী। পরক্ষণে নাতনির গাল টেনে দিয়ে বললেন, তবে আমগো মিস্ত্রির ভাগে ভালো একটা জামাই পড়ছে। ভালো না ছাই, সারাক্ষণ চিন্তায় রাখে। যতক্ষণ কাজ থাকে ততক্ষণ শুধু শান্তি। সৈয়দুন্নেসা মুচকি হাসলেন। এশার নামাজ আদায় করে নাতনিকে ঝাড়ফুঁক করলেন। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 64 নম্বর পর্ব। যাত্রাপথ লেখনীতে মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা 65। বাড়িতে নতুন অতিথি আগমনের আজ 7ম দিন। আকিকার জন্য উঠোনের জলপাই গাছে মোটাসোটা একটি খাসি বেঁধে রাখা হয়েছে। ঘাসের উপরে পিড়িপিতে বসে ধারালো ছুরি ধার দিচ্ছিল কসাই। একটু পরেই খাসিটাকে জবাই করে রান্নার উপযোগী করে তোলা হবে। পাশের জমিতে প্যান্ডেল করে তার নিচে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। পারুল বারান্দায় মাদুর বিছিয়ে নাতির গায়ে সরিষার তেল মাখাচ্ছেন। কিছুক্ষণ আগেই তাকে গোসল করানো হয়েছে। বেলি ফুলরে তেল মালিশ করে দিতেছি যাতে ঠান্ডা না লাগে। আরাম লাগতেছে না বইনে? হেসে বললেন তিনি। বেলি কিছু বুঝলো বলে মনে হলো না, তবে দাদের ঠোঁট নাড়ানো আর হাসি দেখে দন্তহীন মারি বের করে সেও হেসে দিল। শাশুড়ির উদ্দেশ্যে পারুল বললেন, দেখছে না মা, পাকনি বুড়ি কেমনে হাসে? সৈয়দুন্নেসা প্রতি উত্তরে মাথা নাড়িয়ে লেপটে যাওয়া নজর ফোঁটা ঠিক করে দিলেন। কিছু একটা মনে পড়তে ডেকে বললেন, মিস্ত্রি বউ, ভাত খাইছস? খাওয়া শেষ হলে আমার ঘরে আইস তো একটু। মিস্ত্রি সাড়া দিল না। উত্তরের অপেক্ষাও অবশ্য বৃথা করলেন না। সে যে শুনেছে তিনি জানেন। এবার পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, মাইয়ার মিহেও একটু নজর দেও বউ, শুকাইয়া কি হয়েছে দেখছ? পারুল মুখ ভার করলেন, ওই কথা হনে না আম্মা, জোর কইরা খাওয়াইয়া না দিলে খাওয়ানোর ধারের কাছেও আইব না। কি আর করবা, জোর করা ছাড়া উপায় নেই। দুপুরের দিকে বাড়িতে অতিথিদের এসে উপস্থিত হলো। আগেকার পশু জবাই শেষে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো।
এক সপ্তাহ পর নাজির ও শ্বশুরবাড়িতে পা রাখল নিমন্ত্রণ রক্ষা করতে। ভাইরা ভাইদের সঙ্গে গল্প শেষে স্ত্রীর ঘরে এসে বিছানায় বসল সে। মিস্ত্রি এতক্ষণ দাদির ঘরে বসেছিল, দুপুরের খাবার ওখানে বসেই খেয়েছে। বড় ভাবের মুখে স্বামীর আগমনী সংবাদ শুনে ছুটে এলো ঘরে। তবে আজ আর জড়িয়ে ধরল না, কাছেও ঘেঁষল না, মুখ ফিরিয়ে খাটের শেষ মাথায় গিয়ে বসত। দূরে বসলা কেন? ফাহমিদারে দেখলাম খাওয়ার সময়ও জামাইরে কাজ ছাড়া করে না, শিখতে পারো না কিছু? বিদ্রুপ করল নাজির। মিস্ত্রিও তেরসা স্বরে বলল, শিখতে তো আপনিও পারেন। এক সপ্তাহ পর বউয়ের কথা মনে পড়ল, নাকি বউ যে আছে সেটাই ভুলে গিয়েছিলেন? নাজির বুঝল স্ত্রীর অভিমান, দূরত্ব কমিয়ে নিল, পেটে হাত রেখে বলল, নড়াচড়া করে না? আপনার মতো গাধা নাকি যে নড়াচড়া করবে? তুই গাধা, পেটে থাকতেও নড়ে। কথা বলবেন না, আব্বার কথা এখানে এসেছেন জানি না ভেবেছেন? জানবাই তো, পাক নাচে। কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, এখনই বের হব নাকি বিকেলে? কেন, যাইবা কই? থাকবেন এখানে? না। তাহলে আবল তাবল প্রশ্ন কেন? অবশ্যই স্বামীর বাড়ি যাব। এখানেই থাও, স্বামীর বাড়ি যাওয়ার দরকার নাই। কেন? এমনি। মজা করছেন? না। তাহলে কেন? পরিস্থিতি ভালো না, আমি আপনার সাথে থাকবো। তোমার কেউ কেউ সে জিজ্ঞেসে? শালিকের কি হইব? এইটা হ্যার জামাইয়ের চিন্তা, তোমার আমার না। বসা থেকে উঠে দাঁড়ালো নাজির। যাওয়ার আগে বলে গেল, নিজের খেয়াল রাখো, কোনো কিছুর প্রয়োজন হলে জানাইও, পাঠাইয়া দিমো, সময় মতন তোমার আইয়া লইয়া যাইমো। তারপর পিছু ফিরে একবারের জন্য তাকালো না সে। সেই যে পাষণ্ডের মতো চলে গেল, আর এমুখও হলো না। বহুদিন পরের কথা, জ্যৈষ্ঠ পেরিয়ে শেষ আষাঢ়ের অলস দিবস। কদিন আগে ফাহমিদাও একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন হাসপাতালের বিছানায়। পলির মতো স্বাভাবিক প্রসব তার হয়নি, বেশ কষ্ট পোহাতে হয়েছে। হাসপাতাল থেকে সোজা এসে বাপের বাড়ি উঠেছে। দাদি সেই বাচ্চাকে কোলে নিয়ে মিস্ত্রিকে বললেন, এটা মাইয়া হওয়ার মৌসুম নাকি রে বউ? তোরও মনে হয় মাইয়া হইব। মিস্ত্রি কোনো প্রতিক্রিয়া দেখালো না। আজকাল সে কথা কম বলে, চলতে ফিরতে কষ্ট হয়, মাঝে মধ্যে মাঝরাতে ঘুম ভেঙে যায়। দাদিকে জড়িয়ে ধরে কেঁদে বলে, মনে হয় আমি আর বাঁচব না, পেটে কি যেন লাফায়, খুব ব্যথা করে। আমার বাচ্চাটার কি হবে দাদি? ওর বাপটা কোথায় গেল? আমার কিছু হয়ে গেলে তোমরা ওই লোকটাকে ছাড়বে না? সৈয়দুন্নেসা সেই মাঝরাতে উঠেই দোয়া সুরা পড়ে নাতনির পেটে তেল মালিশ করেন, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। এত জামাই পাগল হইলে চলে না, ধৈর্য ধরবো, বেড়া যাইব কই, পোলা পাইনে টানে হইলেও ঠিক আইয়া পড়ব, দোয়া কর আল্লাহর কাছে। সেই সান্ত্বনা কাজে লাগে না, সারা রাত আর ঘুমাতে পারে না সে। বহুকাল বোধহয় হাসে না, কারোর সঙ্গে মন খুলে কথা বলে না মেয়েটা। নাজিরও আসে না, দেখা দেয় না। অপেক্ষার প্রহর কিছুতেই শেষ হয় না। নিজেকে বড্ড অসহায় লাগে মিস্ত্রির। তার তুলনায় শালিকের দিনকাল ভালোই কাটছে। সপ্তাহখানেক আগে বিদেশ থেকে স্বামীর চিঠি এসেছে, তাতে সে মহা খুশি। যখন সময় পায় তখনই আড়ালে গিয়ে বুকে জড়িয়ে রাখে সেই চিঠি। দুপুরে বাবা খেতে এলেন। মিস্ত্রি ছুটে গেল তার কাছে, লজ্জা শরমের মাথা খেয়ে জিজ্ঞেস করল, ওনার সঙ্গে দেখা হয়নি আব্বা? কি বললেন? রোজ একই প্রশ্ন। আদরের কন্যাকে মিথ্যা বলতে কাশেম আলীর ভালো লাগে না। তৎক্ষণাৎ প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি নাকি খাওয়ায় খুব অনিয়ম করো আম্মাজান, এগুলো কি ঠিক? এখন আর করি না। দুপুরে খাইছো কিছু? মা খাবার নিয়ে অনেকক্ষণ পেছু পেছু ঘুরেছে, তবুও সে খায়নি। সকালেও খাওয়ার পর বমি করেছে, তাই মিথ্যে বলল, খেয়েছি। এবার বলো। আবার মিশা কথা? তোমার স্বামী কিন্তু এইসবের লেগে খুব নারাজ। এই ধরো, তোমার লেগে এটা পাঠাইছে। একটা থলে ধরিয়ে দিলেন মেয়ের হাতে। থলে পেয়ে মিস্ত্রিকে ততটা খুশি হতে দেখা গেল না। প্রত্যেক সপ্তাহে তার জন্য ফলমূল সহ পছন্দ অপছন্দের খাবার পাঠায় লোকটা। তবে আজ সাথে পাঠিয়েছে সবুজ আর কমলা রঙের দুটো শাড়ি। মিস্ত্রি অধৈর্য হয়ে বলল, পরবো না এই শাড়ি, তুমি তাকে আসতে বলো আব্বা। এক গ্রামে থেকেও কেন আসতে পারে না? কি এমন ব্যস্ততা? আমি তার কাছে কোনো ধরনের বায়না করব না, যেতেও চাইবো না, তাও আসুক। তুমি আনতে না পারলে আমি ছোট ভাইজানকে বলবো। দীর্ঘশ্বাস ফেললেন কাশেম আলী। নাজিরকে তিনি বলেছিলেন এখানে এসে কিছুদিন থাকতে। ছেলেটা রাজি হলো না। বাড়িতে আবার সম্পত্তি নিয়ে চাচাতো ভাইদের সাথে ঝামেলা চলছে। বাড়ি তার জন্য খুব একটা নিরাপদ নয়। কয়েকদিনের মধ্যে নাকি সালিশ বসবে। তাই বলল, ঝামেলা না মেটা পর্যন্ত ওরা বরং আমনাগো বাড়িতেই থাকুক। আমি নিজের বউ সন্তান লইয়া কোনো ঝুঁকি নিতে চাই না। এই সমস্ত ঝামেলা জটিলতায় ওকে থাকার দরকার নাই।
কাশেম আলীও জোরাজুরি করেননি। তিনিও চান না তার মেয়ে ভাগ্নে এসবে জড়াক। মেয়েকে সত্য মিথ্যা মিলিয়ে আশ্বাস দিয়ে বললেন, ব্যবসা সম্পদ লইয়া সে একটু ব্যস্ত আম্মাজান। কইছে ঝামেলা মিটলে আইয়া তোমারে লইয়া যাইব। তুমি তো আমার ভালা বুঝদার মাইয়া, তাই না? মিস্ত্রিকে বোঝাতে বেশ ব্যাগ পেতে হলো কাশেম আলীর। শেষমেশ মেয়েটা বাবার কথা বিশ্বাস করে নিল। খুশি মনে দুপুরের খাবার খেয়ে ঘরে চলে গেল। তারপরে স্বামীর পাঠানো শাড়ি পরে বসে রইল। উত্তরপাড়ার ভিটের জমিতে নতুন ঘর তোলার কাজ ধরেছে নাজির। সপ্তাহখানেক আগে কর্পোরেশনের কিছু জমি বিক্রি করতে কাগজপত্র নিয়ে বসেছিল সামিউল। তাতেই যেন গরমিল লেগে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে ফের ছুটল ভূমি অফিসে। বাবা জমি হস্তান্তর করেছে। কার নামে? নাজির আর নওশাদের নামে। বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে গেল। মর্জিনা ধমক দিয়ে বললেন, চিল্লাস কেন পাডা? মাছের বাজার পাইছস? 2 দিন পর পর কাউয়ার মতন গলা উঁচা হয়ে যায়। মর্জিনার দিকে ফিরেও তাকালো না সামিউল। একইভাবে চেঁচিয়ে ডাকলো, নাজির, মাথা মুথা কিন্তু গরম, খুব খারাপ, বাহির হ হালার পুত। নাজির গোয়াল ঘরে দাঁড়িয়ে আছে। কুরবানি ঈদে চড়া দামে 3টে গরু বিক্রি করেছে, সাথে কম দামে কিনে এনেছে আরও একটি ষাঁড় গরু। মিল্টন লতিফ এখন দুধ দোয়াচ্ছে। তাদেরকে কাজ জারি রাখার নির্দেশ দিয়ে বেরিয়ে এলো সে। সমস্যা কি? তোমার লগে আমার আর কোনো কথা নাই। তা কইলে তো হইব না। 2 ভাইয়ে মিল্লা আমার বাপের সম্পত্তি ভোগ দখল করার ফোন দিয়ে আসছস? কার জমিতে ঘর তুলতাছস? মানে? তার দিকে কাগজ ছুড়ে দিল সামিউল। নাজিরে তুলে নিল সেই সব সম্পত্তি হস্তান্তরের খবর। তার মানে জেনে গিয়েছে এই ছেলে। তাই নাজির আর লুকালো না, বলল, দেখলাম, কি হয়েছে এতে? যেই জমি আমার আব্বার আসিল সেই জমি এখন তোর নামে কেমনে? সন্দেহবশত মেইন অফিসে গিয়া খোঁজ নিয়ে দেখি আরো অনেক জমি নয়সই করা, এমনকি নওশাদের নামে হয়েছে। কি এইসব? হেইটা তোমার মরা বাপরে গিয়েছে গাও, আমার মাথা খাইও না। নয়সই করার মতো মানুষ নাজির শান না। যদি তাই মনে হয় তাইলে প্রমাণ করো। মেজাজ খারাপ করিস না নাজির, আমার বাপের সম্পত্তির একটা মাটিও আমি ছাড়বো না। যা ইচ্ছা করো গা, বিচার ডাক দিবা দেও, আমি ডরাই না কাউরে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল সামিউল। ঝগড়া থেকে এক পর্যায়ে হাতাহাতি হওয়ার উপক্রম হলো, কিন্তু এবারও মিল্টন নাজমুল ছুটে এসে থামিয়ে দিল তাদের। শেষে নাজিরের ফাঁদে পা দিল সামিউল। ডাক দিল সালিশের। ছোটখাটো পারিবারিক সালিশ যাকে বলে। সপ্তাহ 2 তাকে ঘোরানোর পর আজ সময় করে চেয়ারম্যান মেম্বার সহ বাড়িতে উপস্থিত হলেন। সাথে মিন্নত ব্যাপারী, দেলোয়ার, নজরুল আলম, কাশেম আলী এসেছেন। বর্তমানে আফাসউদ্দিনকে এসবে দেখা যায় না। বৃদ্ধর বয়স বেড়েছে, পাশাপাশি রোগ শোকে জর্জরিত, বিছানা থেকে উঠতে পারেন না। সাবেক চেয়ারম্যান আতাউরও আর সুস্থ হতে পারেননি। ক্ষতয় পচন ধরেছে। কত বড় বড় ডাক্তার যে দেখিয়েছেন, তবুও কাজ হচ্ছে না। পাপের ফল কি এত সহজে ফুরোয়? চেয়ারম্যান নুরুজ্জামান চেয়ারে বসে আছেন। মরহুম আকবর মিয়ার 2 পুত্রকে দেখে বেজায় খুশি হলেন। এই নির্বাচনে ভালোই সাহায্য করেছে তারা। কুশল বিনিময় করে বললেন, আপনারা আইয়া ভালাই করছেন। আপনার মাইয়া জামাই জানি কোনটা কাশেম ভাই? কাশেম আলী আশেপাশে তাকিয়ে খুঁজলেন। নাজির এসে উপস্থিত হলো সেখানে। দুনিয়াতে যাই হয়ে যাক, সে মানুষের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকার ছেলে নয়। তাই সবাইকে সালাম দিয়ে কেদারা এনে নিজেও বসে পড়ল সামনে। কাশেম আলী দেখিয়ে বললেন, এই যে এইটা নাজির। নুরুজ্জামান হেসে বললেন, হেরা তো আমি চিনি। তা কি হয়েছে জামাই, হঠাৎ বাড়ির ভেতরে সালিশ? শেষ এমন সালিশ হয়েছিল ফতেহ চাচার মরার পর মনে হয়, ঠিক কইছি না ভাই? নজরুল মাথা নাড়িয়ে বললেন, আর কইও না নুরু, দুনিয়ার অবস্থা ভালো না। ভাই ভাইরে সম্পত্তির লেগে মাইরে ফেলাইতেছে, পোলায় বাপ মারতাছে। এ তো স্বাস্থ্য ভাই। যাই করো সঠিক সিদ্ধান্ত নিবা কইয়ে দিলাম। তুমি মানুষ ভালা দেখে কিন্তু তোমারে সমর্থন করছি। আপনারা চিন্তা করেন না, আমার কামে তো জনগণের ন্যায় পাওয়াইয়া দেওয়া। মমিনুল শাহ দূর থেকে তাদের হাসাহাসি করতে দেখে বিরক্ত হলেন। মনে মনে আতাউরকে ইচ্ছে মতো গালে দিলেন। মুখ বাঁকিয়ে ভাতিজার উদ্দেশ্যে বললেন, লেরার সালিশ ডাকছস, দেখ কেমনে হাইসা কথা কইতেছে। এই চেয়ারম্যান আমাকে শত্রুপক্ষের, কিছুই ফেলাইতে পারবা না। সামিউল কিছু বলল না, উপস্থিত হলো তাদের সামনে। সালিশের কার্যক্রম শুরু হলো। মেম্বার হাসেম বললেন, সালিশ যেহেতু তুমিই ডাকছো, তাই তুমি শুরু করো সামিউল, কি ব্যাপার? সামিউল নরম সুরে বিস্তারিত সব জানালো, সাথে এও বলল, আমার আব্বা এমন করার মানুষ না, করলে আমি জানতাম, আব্বাস জানতো। আমি নিশ্চিত নাজিরে জালিয়াতি করছে। নাজির সঙ্গে সঙ্গে উত্তর দিল, দলিল আবার জালিয়াতি কেমনি করে? অত বড় বড় কর্মকর্তা টের পাইল না? চেয়ারম্যান মাথা নাড়িয়ে বললেন,
জালিয়াতি করা অত সহজ না সামিউল। করা গেলেও সাধারণ মানুষের লগে করা যায়, বড় অফিসারগুলো লগে করা যায় না। তুমি ওইখানে কথা কও নাই? দলিলে তোমার আব্বার স্বাক্ষর আছে না? সাক্ষী হিসেবে কেডাই আছে? নীরবতা ঘিরে ধরল সামিউলকে। সব খবরাখবর সে নিয়েছে। সাক্ষী হয়েছে বাবার বিশ্বস্ত ম্যানেজার, সেই লোকটার সাথেও কথা বলেছে সে। নাজিরও বোকা নয়, দলিলের কয়েক কপি আগেই এনে রেখেছে। চেয়ারম্যান মেম্বারদের সহ উপস্থিত সবাইকে তা দেখালো। মমিনুল শাহ সেসব দেখে খুব অবাক হলেন, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছেন না। আমিনুল শাহর আঙুলের ছাপ দলিলে জলজল করছে। নাজির কিভাবে করলো এত কিছু? নুরুজ্জামান বললেন, এই তো সব প্রমাণ। জমি বুক দখল হইলে না হয় সালিশে আমরা সমাধান করে দিই, কিন্তু আইনত সঠিকটারে কিভাবে ব্যাঠিক বানাই কত? স্পষ্ট দেখা যাইতেছে মরহুম আমিরুল শাহ তার কিছু সম্পত্তি ভাতিজা নাজিরের নামে হস্তান্তর করছে। পরে মনে হয় সেইখান থেকে অর্ধেক নাজির তার ভাইয়ের নামে দলিল করছে, তাই না নাজির? নাজির মাথা নাড়ায়। হ, মরার কয়দিন আগে চাচা স্বাক্ষর করছিল। আপনি তারিখটা দেখেন। ব্যস্ততায় দলিল আনতে আমি যাইতে পারি নাই, তাই নওশাদ গেছিল। ওই তো এইসব আবার ভালা বুঝে। নওশাদে কই? ওই দেশে নাই, বিদেশে গেছে গা। এই তো এইবার 3 মাস হইব। ভালা খবর, আমগো গ্রামের উজ্জ্বল ভবিষ্যৎ পোলায়। মমিনুল শাহ দ্বিমত পোষণ করে বললেন, ভাইজান রেসে ফুসাইয়া ফাঁসাইয়া দলিলে টিপসই নেওয়া হয় নাই, তার কি প্রমাণ? কেউ কি এমনি এমনি কাউরে কিছু দেয়? তার উপরে নিজের পোলা রেখা ভাতিজারে এতগুলা জমি? সব প্রশ্নের উত্তর যেন নাজিরের মাথায় আগে থেকেই তৈরি, তাই উত্তেজিত হলো না। কিছুটা খোঁচা মেরেই বলল, এমনি এমনি দিছে কেডাই কইল? বহু বছর আগের কথা চেয়ারম্যান চাচা। আমার বাপ দাদার ঘটনা তো জানেনি। দাদা মরার পর গ্রামের মুরব্বী আর সাবেক চেয়ারম্যানগো সাক্ষী রেখা 3 ভাইয়ের মধ্যে সমান সমান সম্পদ ভাগ হয়েছিল। কিন্তু তার কয়েক মাস পর আব্বারে কেউ মারার চেষ্টা করলো। আব্বাও বিছানা থেকে আর উঠতে পারল না। সেই সুযোগে বড় চাচায় আমার আব্বার সব সম্পদ নিজের নামে লেখায়া নিছিল। এখনো প্রমাণ খুঁজতে ঠিক পাওয়া যাইব। কোনো মানুষ নিজের পোলাগো রেখা ভাইয়ের নামে এত সম্পদ লেখা দেয়? উপস্থিত সকলে সহমত পোষণ করলেন। নাজির ফের বলল, মরার আগে নাকি মাইনসে কিছু একটা আজ করতে পারে, ভিতরে অপরাধবোধ জায়গা ওঠে। বড় চাচার ক্ষেত্রে মনে হয় তাই হয়েছিল। আমারে একদিন কাছারি ঘরে ডাকলো। ছোট চাচারে জিজ্ঞান মাঝে মাঝেই ডাকতো। তো হেইদিন ডাইকা কইল, জোয়ানকালে কম অপরাধ তো করি নাই নাজির। লোভে আর মাইনসের কান পড়ায় নিজের বাপের বুকে ছুরি চালাইছি। ভাইডার যৌবন সংসার কাইরা নিছি, তো করে বঞ্চিত করছি। নিজের রক্ষার লাইগা দোষ চাপাইছি মাস্টার বাড়ির বুইরার নামে। ওই পাপের ভার আর বইতে পারতাছি না বাপ। মুমিনে কি করব জানি না, তবে আমার থেকে পাওনা তোর সব সম্পদ তুই লইয়ে যা, তবু আমারে মাফ কর। এই পর্যায়ে এসে মুমিনুল শাহ আশ্চর্যের শেষ প্রান্তে পৌঁছে গেলেন। কি বলে এই ছেলে? কিছু বুঝতে পারছেন না তিনি। নাজিরের এসব জানার কথা নয়। আমিনুল শাহ কেন জানাতে যাবেন? তিনি তো আরো। বস থেকে উঠে দাঁড়ালেন মুমিনুল শাহ। দিক বিদিক ভুলে তেরে এসে বললেন, মিশা কথা সব। নাজির কেচ্ছা বানায় কইতেছে। এইসব ভাইজানে কেন কইব? হ্যাঁ, না কইলে আমি জানছি কেমনে? সবাই জানে আমগুলোকে মাস্টার বাড়ির একটা শত্রুতা আসিল, ভুল বুঝাবুঝি আসিল। এখন নাই কেন? শাহরিয়ার বাবাকে আটকে দিল, ফিস ফিস করে বলল, সবাই দেখতেছে আব্বা। মমিনুল শাহ পিছু হটে কেদারায় ধপাস করে বসে পড়লেন। ভয়ে তার ঘাম ছুটে গিয়েছে। কাশেম আলী অবাক হওয়ার ভান ধরে বললেন, আমগো আব্বাই মাঝে মধ্যে কইতো এইসব কিছু ফতোয়া চাচার 2 পোলাই করছে। হাসাই নাকি? কি ভয়ঙ্কর! নুরুজ্জামান গলা ছাড়লেন, পুরান্য কথা আপাতত বাদ দিই। আমার আবার একটু তাড়া আছে। কি এর নিবন্ধন কার্ডে নাকি স্বাক্ষর দিতে হইব। তো শেষ কথা হইল, দলিলে উল্লিখিত জমির মালিক বর্তমানে নাজির শাহ, নওশাদ শাহ। হ্যাঁ গো, জমি হারা যেমনি ইচ্ছা বোক দখল করতে পারবো। তোমরা বাধা দিলে আইনের খেলাপ হইব। তবে সন্দেহ থাকলে মামলা মোকদ্দমা করতে পারো, কিন্তু সেইখানে সমস্যা। পুরান্য কাহিনী বাহির হইয়া আইতে পারে। তঙ্গই ঝামেলা। তাই মিলমিশ করে থাকো। নিজেকে মাঝে কাইচে ভালো না। আইস তাইলে উঠি। মরহুম আকবর মিয়ার 2 পুত্রের উদ্দেশ্যে এবার বললেন, নজরুল ভাই, কাশেম ভাই, দাওয়াত দিচ্ছেন কবে? অনেকদিন হয় ভাবিকে হাতে রান্দা খাই না। বিবি তো খালি আইতে চায়। নজরুল আলম তার সঙ্গে যেতে যেতে বলল, কি কও নুরু, তুমি নিজেকে মানুষ, আবার দাওয়াত লাগবো? যখন ইচ্ছা আমগো বইনেরে লইয়া আইয়া পড়বাম। নুরুজ্জামান হেসে দিলেন। কাশেম আলী তাদের পিছু যাওয়ার আগে জামাতাকে বলে গেলেন, হুদাই কোনো ঝামেলায় জড়াইস না, মুখটারে একটু ক্ষান্ত দে। তারা অদৃশ্য হতে উঠে দাঁড়ালো নাজির। ঘাড় চুলকে বলল, তোমগো কিছু নেই নাই আমি।
মানুষের জিনিস কাইড়ে নেওয়া আবার আমার স্বভাবের বাইরে। জানিস সব আমার, তা যেমনি হোক না কেন, শিখছি তো তুমগো থেকেই। সামিউল দাঁতে দাঁত পিষে হুমকি দিল, আমিও দেখমু তুই কেমনে ওই জমি ভোগ করস। নাজের সে কথায় পাত্তা না দিয়ে চেঁচিয়ে গান ধরল। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন।